আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ক্লাসে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর সবচেয়ে কঠিন যে জিনিসটা রয়েছে বিশ্ব মানচিত্র, আমরা মূলত আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে গেলে যে প্রবলেমটা ফেস করে থাকি সেটাই হচ্ছে বিশ্ব মানচিত্র। কারণ মানচিত্র সম্পর্কে আমাদের ভালো ধারণা না থাকলে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী অনেক ভালোভাবে বুঝতে পারি না। তো আজকের ক্লাসে আপনাদেরকে আমি এই আন্তর্জাতিক বিষয়াবলীর সবচেয়ে কঠিন যে জিনিসটা রয়েছে বিশ্ব মানচিত্র, এই ম্যাপ নিয়ে আপনাদেরকে আমি একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে ভয় পান তারা যদি আজকের ক্লাসটা আমার দেখেন, আমি মোটামুটি বিলিভ করি আজকের পর থেকে আপনার আন্তর্জাতিক বিষয়াবলী আর কঠিন মনে হবে না। তো যারা যারা আমার লাইভ ক্লাসে জয়েন হচ্ছেন একটু কমেন্টে জানাবেন যে আমার সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আপনি সবকিছু দেখতে পাচ্ছেন কিনা। আমরা আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে গেলে ম্যাক্সিমামই ম্যাপ সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে আমাদের এই আন্তর্জাতিক বিষয়াবলীটা অনেক কঠিন মনে হয়। আজকের ক্লাসে আমরা এই আন্তর্জাতিক বিষয়াবলীটাকে একদমই সহজ করার চেষ্টা করব। তো যারা যারা আমার ক্লাসটা করবেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার এই সময়টা খুবই কাজে লাগবে। কারণ আপনি এই আন্তর্জাতিক বিষয়াবলীর ম্যাপ সম্পর্কে যদি একটা ভালো ধারণা হয়, দেখবেন আপনার চাকরির পরীক্ষায় এই আন্তর্জাতিক বিষয়াবলীটা পড়তে একদম সহজ হয়ে যাচ্ছে। তো আপনার শুধু চাকরির পরীক্ষা না, আপনার এমনিতেও জানার জন্য হলেও আন্তর্জাতিক বিষয়াবলীর মানে বিশ্ব ম্যাপ সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। আপনি যদি বিশ্ব রাজনীতি সম্পর্কে বুঝতে চান তাহলে আপনাকে ম্যাপ সম্পর্কে আপনাকে ভালো একটা ধারণা রাখতে হবে। আপনি যদি রাজনীতি বুঝতে চান তাহলেও আপনাকে ম্যাপ সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। আপনি চাকরির প্রিপারেশন নেন বা না নেন, আপনি একজন নাগরিক হিসাবে আপনার বিশ্ব মানচিত্র সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তো আজকের ক্লাসটা যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিন। আহ, এতে করে অনেকেই জয়েন হতে পারবে এবং যারা ক্লাসটা করবে আশা করি উপকৃত হবে। আমি পুরো ক্লাসটাই আপনাদেরকে একটা স্লাইড থেকে দেখাবো। তো এই স্লাইডটা আমি পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দেব। যারা যারা এই ক্লাসে জয়েন করবেন তো এই স্লাইড কিভাবে পাবেন সেটাও আমি বলে দেব। তো তাই দেরি না করে এখনই জয়েন হয়ে নিন। আর যারা জয়েন হচ্ছেন একটু কমেন্ট করুন যে আপনারা সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। এবং একটু কষ্ট করে যারা জয়েন হচ্ছেন শেয়ার দিয়ে দিন এবং অন্যদেরকে মেনশন করে দিন। আমরা আজকের ক্লাসে এই ম্যাপের একদম বেসিক যে জিনিস রয়েছে, যে জিনিসটা আমাদের সবার জানা দরকার, আমরা সেই জিনিসটাই প্রথমে দেখব। এরপরে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা দেখব। তবে প্রথমত আমরা ম্যাপ সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব এবং বিশ্ব রাজনীতি এইখানে কিভাবে এই ম্যাপের উপর ভিত্তি করে বা এইখানে মূল কারণটা কি বিশ্ব রাজনীতির, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। তাহলে আশা করি আপনারা জয়েন হয়ে নিচ্ছেন সবাই। তো আমরা শুরু করে দেই আজকের ক্লাস। আমরা শুরু করে দিচ্ছি। আপনারা যারা যারা এখনো জয়েন হন নাই, আপনার পরিচিত যারা এখনো জয়েন হতে পারে নাই, তাদেরকে আপনি একটু কষ্ট করে মেনশন করে দিন। এতে করে সবাই জয়েন হতে পারবে খুব সহজেই। তাহলে আমরা এখনই শুরু করব। আপনি যদি পুরো ক্লাসটা দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন আশা করি। এই ক্লাসের স্লাইডটা আমার মূলত প্রাইভেট ব্যাচের। আমার প্রাইভেট ব্যাচের যারা আমাকে চিনেন না তারা হয়তো জানেন না, বাট এটা আমার প্রাইভেট ব্যাচের একদমই স্লাইড। আমি প্রাইভেট ব্যাচের যে জিনিসটা পড়াইতাম আপনাদেরকে, তো প্রাইভেট ব্যাচে আমি যা পড়াইতাম ঠিক এটাই এখন আপনাদেরকে দেখাবো। আমি মূলত দেখুন এই ম্যাপটাতে একদমই রাউন্ড দেওয়া রয়েছে, একদম গোলাকার, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীটা এতটা গোলাকার না, কিছুটা চ্যাপ্টাকার আমরা পড়েছি। তো এইখানে দেখুন এই যে যে সাদা কালার বা এই যে একটু মাটি মাটি বা সবুজ, এই সবুজ অংশগুলো বিভিন্ন গাছ, আর এটা বরফ, আর এগুলা মাটি, আমরা এই মাটিগুলোতেই বসবাস করি। আর এই যে যে নীল বা এই যে এই অংশটা দেখতেছেন, এই যে এটা পানি। তো এটাও কিন্তু এই যে বরফ, এটাও বরফ, অ্যান্টার্কটিকা মহাদেশ। তো মূলত আমাদের এইখান থেকে এই ম্যাপটাকে আমরা কেটে ফ্ল্যাট করে নেব, অর্থাৎ আমরা একটা
গ্রাফিটি আকারের ম্যাপ দেখতে চাচ্ছি, সেটা যদি একটু দেখি তাহলে দেখুন আমি দেখাচ্ছি এইটা। আমরা ওই আগের ম্যাপটাকেই, এই যে ম্যাপটাকেই আমরা কি করেছি, কেটে মাঝখান দিয়ে ধরুন কোন বরাবর কাটা হচ্ছে এই ম্যাপের হচ্ছে এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বরাবর এই দিক দিয়ে, ধরুন এই দিক দিয়ে ব্লেড দিয়ে কেটে তো এটা সিস্টেমে হচ্ছে এই ম্যাপটা আকৃতি দান করা হচ্ছে, এই ম্যাপের আকৃতিটা দান করা হচ্ছে। তো এটাতে আসলে মূলত কি পার্থক্য সেটা একটু দেখুন। এই জায়গায় আমরা হচ্ছে অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমাদের আসলে মূলত কি কি শিখতে হবে এই ম্যাপ থেকে, আমাদের চাকরির পরীক্ষায় প্রশ্ন কি আসে এবং আমাদের রাজনীতি জানার জন্য আসলে কি কি শিখতে হবে। দেখুন এই যে এই জায়গায় বিভিন্ন নাম রয়েছে, এই যে সাউথ আটলান্টিক ওশান, তারপর হচ্ছে এই যে প্যাসিফিক ওশান, তারপরে এই যে নর্থ আটলান্টিক ওশান, তারপর হচ্ছে এই যে গালফ অফ এডেন, তারপরে এই যে নামগুলা, এই নামগুলো আমাকে কষ্ট করে শিখতে হবে। আর দেখতে হবে এই যে যে কালার করা রয়েছে এই কালারে কোন কোন দেশ রয়েছে, আমাকে এই জিনিসগুলো শিখতে হবে। তো মূলত এগুলো আমি কিভাবে শিখবো, এত কিছু কিভাবে শিখবো, বা এই যে এই রেখাগুলা কি, এই রেখাগুলা আসলে কি মিন করে, দেখুন এই জিনিসটাই আমি হচ্ছে আপনাদেরকে আজকে ধীরে ধীরে শেখানোর চেষ্টা করব। তো আপনি যদি পুরো ক্লাসটা করেন, আমার দৃঢ় বিশ্বাস আপনি এইখান থেকে অনেকগুলা ইনফরমেশন পাবেন যেগুলো হচ্ছে আপনার খুবই কাজে দিবে, বাস্তব লাইফে কাজে দিবে অ্যাটলিস্ট। তো দেখুন আমরা এই জায়গায় যদি চিন্তা করি যে আমরা পুরো মহাদেশ মানে মহাদেশগুলোকে 7টা মহাদেশে ভাগ করে ফেলতেছি, অর্থাৎ মহাদেশের ইংলিশ নামটা কি কন্টিনেন্ট। তাহলে আমি কি করতেছি, মানে আমরা মানে মহাদেশগুলোকে 7টা কন্টিনেন্টে ভাগ করে ফেলতেছি। এইখানে 7টা কন্টিনেন্টই দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে মূলত এশিয়া, এই যে রেড কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এশিয়া, আর এই যে কালারটা এটা হচ্ছে ইউরোপ, আর এটা হচ্ছে আফ্রিকা, আর এই যে দিকে এটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর এদিকে হচ্ছে উত্তর আমেরিকা বা নর্থ আমেরিকা, আর এটা হচ্ছে সাউথ আমেরিকা, আর এটা হচ্ছে অ্যান্টার্কটিকা। এখন আপনার কাছে যদি আমি একটা প্রশ্ন করি কোন মহাদেশটা সবচেয়ে বড়, আপনি কি আনসার দিবেন? এইখানে টোটাল 7টা কন্টিনেন্ট রয়েছে, এর মাঝখানে সবচেয়ে বড় কন্টিনেন্ট কোনটা, আপনি কি আনসার দিবেন একটু কমেন্ট করুন তো, সবচেয়ে বড় কন্টিনেন্ট কোনটা? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে এশিয়া, এশিয়া কন্টিনেন্ট। এইখানে দেখতেও বড় দেখাচ্ছে এবং আসলে এটা বড় এবং এইখানে মানুষ বেশি। এখন কথা হচ্ছে এইখানে টোটাল দেশ কয়টা রয়েছে, আপনাকে যদি আমি পরের প্রশ্নটা করি, এই এশিয়া কন্টিনেন্টে টোটাল দেশ কয়টা রয়েছে, এই দেশটা দিয়ে আসলে আমাদের কি হবে, বা এই দেশ জেনে আমাদের কি হবে, মূলত আমাদের এই দেশ জেনেই আমরা এক দেশের সাথে আরেক দেশের কতটুকু সীমানা রয়েছে, কি সম্পর্ক রয়েছে, কি রাজনৈতিক কারণ রয়েছে সেগুলো আমরা জানতে পারবো। তো এশিয়াতে টোটাল দেশ কয়টা আছে, এটা খুবই একটা কনফিউজড প্রশ্ন। এর কারণ হচ্ছে আপনি গুগল করলে পাবেন 49টি, এরপরে যদি আপনি ক্লাস 4-এর বইটা দেখেন তাহলে ওইখানে পাবেন 48টি। ক্লাস 4-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে, ক্লাস 4-এর মানে 4র্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে দেখবেন 48টি, বা অনেকেই গুগল করলে এই 48টি পাবেন। আবার দেখবেন আমরা যদি হিসাব করি মূলত একদম স্পেসিফিক ওয়েতে, তাহলে হয়তো আমরা 44টি পাবো যেগুলো জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, এবং জাতিসংঘ স্বীকৃতি দেয় নাই এমন 2টা দেশ কিন্তু রয়েছে এই এশিয়াতে, তাহলে মূলত বলা যেতে পারে 46টি। এখন দেখুন আপনার এই 4টা অপশনই কিন্তু থাকতে পারে, যে আপনাকে বলা হলো এশিয়া মহাদেশে কয়টি স্বাধীন দেশ রয়েছে, এশিয়া মহাদেশে কয়টি স্বাধীন দেশ রয়েছে। তাহলে দেখুন এই 4টা অপশনের ভিতরে আপনি কোনটা দাগাবেন। এখন দেখুন আপনি গুগল করলে পাচ্ছেন কত, 49টি, এবং আপনি যদি মানে করেন একদম সার্চ করেন, আপনি যদি হচ্ছে ক্লাস 4-এর বইটা দেখেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তাহলে সেখানে দেখবেন 48টি রয়েছে, এবং বিভিন্ন বই বা আমরা হিসাব করলে মূলত 44টি পাই, এবং জাতিসংঘের কথা অনুযায়ী 44টি আসে। এবং হচ্ছে আরো যদি 2টা যেই দেশকে স্বাধীন মানে ধরে নিয়েছি আমরা এশিয়ায় যারা থাকি স্বাধীন, বাট হচ্ছে হচ্ছে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ স্বীকৃতি দেয় নাই এমন 2টা দেশ রয়েছে। আপনারা কি জানেন যে 2টা দেশ জাতিসংঘ স্বীকৃতি দেয় নাই, ওই 2টা দেশের নাম কি? ওইটা একটু কমেন্টে করুন। তো এটা হচ্ছে 46টি। তো এই কনফিউজড একটা প্রশ্ন নিয়ে আসলে এত মাথা ঘামানোর কিছু নাই। আমি যেভাবে মানে আমি যেটা আনসার করতাম, আমি পরীক্ষা দিলে সেটাই আপনাকে বলি।
দেখুন এখানে প্রশ্নকর্তার উপর ডিপেন্ড করবে 48 হবে নাকি 49 হবে নাকি 44 হবে নাকি 46 হবে আনসার। তো আপনি যেটা আমার মানে আমি যেটা দাগাইতাম তো সেটার উপর ভিত্তি করে আপনিও দাগাইতে পারেন যে এশিয়া মহাদেশে টোটাল দেশ কয়টি আছে, এটা যদি হয় তাহলে আপনি 48টি দাগাবেন। কারণ কি রেফারেন্স দিয়ে দিবেন ক্লাস 4 এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে এশিয়াতে দেশ রয়েছে 48টি স্বাধীন দেশ। তো আপনি 48টি দাগাবেন। তারপরে হচ্ছে 49টি দাগাবেন না, এটা হচ্ছে আপনি বাদ। 44টি যদি মানে 48 যদি অপশনে না থাকে তখন আপনি দাগাবেন 44টি। তাহলে দুইটা আনসার গ্রহণযোগ্যতা পাবে। প্রথম আনসার হচ্ছে 48 যদি না থাকে তখন আপনি দাগাবেন কি 44টি। আচ্ছা এখন যদি আপনাকে আমি বলি এই পৃথিবীতে টোটাল দেশ কয়টা রয়েছে, মানে মোট আপনি এশিয়া বলেন, তারপর হচ্ছে ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, নর্থ আমেরিকা বলেন, সাউথ আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বা ওশেনিয়া বলেন, অ্যান্টার্কটিকা বলেন, টোটাল মানে সমগ্র পৃথিবীতে মোট কয়টা দেশ রয়েছে আপনারা কে বলতে পারবেন? সমগ্র এশিয়াতে মোট কয়টি দেশ রয়েছে? মোট দেশ রয়েছে কয়টি? আপনারা কমেন্ট করুন। পুরো পৃথিবীতে কয়টি স্বাধীন দেশ রয়েছে? দেখুন আমি এখানে একটু কথা বলে নেই। আপনি যদি দেশের কথা বলেন, যারা দেশ দাবি করে এরকম অনেক দেশ রয়েছে, এটা একটা জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় 251টির মতন দেশ পাওয়া যেতে পারে। তো 251টির মতন দেশ রয়েছে। তো আমরা ধরে নিয়েছি বা মোটামুটি সাধারণ মানুষ যেটা সাপোর্ট করে 208টি স্বাধীন দেশ রয়েছে, এটা হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু আপনার প্রশ্নে আসলে আপনি কোনটা দাগাবেন? প্রশ্নে অবশ্যই আপনি 195টি দাগাবেন, 196ও দাগাবেন না। কারণ 195টি স্বাধীন দেশ রয়েছে, এটা জাতিসংঘেও মোটামুটি হচ্ছে মেনে নিয়েছে যে 195টি স্বাধীন দেশ রয়েছে। কিন্তু জাতিসংঘ বলতেছে কি তাদের মতে স্বাধীন দেশ হচ্ছে 193টি। তাদের মতে স্বাধীন দেশ 193টি। দুইটা দেশকে তারা পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে রেখেছে। দুইটা দেশকে তারা পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে রেখেছে। এই দুইটা দেশের নাম কি? কমেন্ট করেন তো। আপনারা কি জানেন এই দুইটা দেশের নাম কি? তাহলে দেখুন আপনার সকল কনফিউজড আমি দূর করে দিচ্ছি। আমাদের মতে বা পৃথিবীতে টোটাল যারা নিজেদেরকে স্বাধীন দাবি করে 251টি, এটা কখনোই আপনি দাগাবেন না পরীক্ষায় আসলে। তো আমরা জানি স্বাধীন দেশ রয়েছে 208টি, এটাও দাগাবেন না। এটা যে বইয়েই থাকুক না কেন আপনারা এটা দাগাবেন না। আপনারা স্বাধীন দেশ দাগাবেন 195টি। এবং জাতিসংঘের মতে স্বাধীন দেশ কতটি? জাতিসংঘের তথ্য অনুযায়ী স্বাধীন দেশ হচ্ছে 193টি। দুইটি রাষ্ট্র হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র। তাহলে দুইটা যে পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে, এই দুইটা পর্যবেক্ষক রাষ্ট্রের নাম কি আপনি মনে রাখতে পারবেন? এই দুইটা পর্যবেক্ষক রাষ্ট্রের নাম কি? এই দুইটা পর্যবেক্ষক আমরা সবাই হয়তো জানি যে একটা হচ্ছে ফিলিস্তিন নিয়ে অর্থাৎ ফিলিস্তিন নিয়ে যে ঝামেলাটা হচ্ছে এই ফিলিস্তিন, আর আরেকটা হচ্ছে ভ্যাটিকান সিটি। তো এই দুইটা দেশকে জাতিসংঘ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে রেখে দিয়েছে, এখনো তারা স্বীকৃতি দেয় নাই। একটা হচ্ছে ফিলিস্তিন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, আর হচ্ছে মোটামুটি 195টা মানে 193টা দেশকে তারা স্বীকৃতি দিয়েছে। তাহলে আপনি প্রশ্নের আনসারে কি দাগাবেন? যে পৃথিবীতে স্বাধীন দেশ রয়েছে 195, এটাই দাগাবেন। পৃথিবীতে স্বাধীন দেশ রয়েছে 195। যদি কখনো প্রশ্ন আসে পৃথিবীতে কয়টি দেশ রয়েছে, তখনও আপনি 195 দাগাবেন, 251 বা 208 দাগাবেন না। এরপরে জাতিসংঘের অনুযায়ী জাতিসংঘের মতে কয়টি স্বাধীন দেশ রয়েছে? 193টি, এটা আপনি দাগাবেন। দুইটা পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে, সেটা হচ্ছে কি প্যালেস্টাইন এবং ভ্যাটিকান সিটি। এখন আমরা একটু দেখব যে এশিয়াতে টোটাল কয়টা দেশ। এশিয়াতে আমাদের তথ্য অনুযায়ী আমাদের মানে লয়াল তথ্য অনুযায়ী যদি আমরা ধরি এখানে 48, তাহলে কিন্তু আমাদের মিলবে না। এখানে আপনাকে এশিয়াতে ধরে নিতে হবে কয়টা? 44টি। কিন্তু আপনি পরীক্ষায় দাগাবেন কত? 48। আপনি পরীক্ষায় দাগাবেন 48, কিন্তু আমাদের হিসাবটা হবে 44 দিয়ে, কারণ 195টা দেশের কথা যদি চিন্তা করি 44 হবে। কেন? এইখানেও আর একটা কারণ আছে। দেখুন এই যে রাশিয়া আপনি দেখতেছেন না, রাশিয়া, এই ফুলটুকু হচ্ছে রাশিয়া। এই রাশিয়া কিন্তু এশিয়া মহাদেশের অংশ না। কিন্তু দেখুন রাশিয়ার ম্যাক্সিমাম অঞ্চল, সবচেয়ে বড় অঞ্চলই কিন্তু এশিয়াতে আছে। রাশিয়ার সবচেয়ে বড় অংশ এশিয়াতে থাকার পরেও রাশিয়া কিন্তু এশিয়ার দেশ না। রাশিয়া হচ্ছে ইউরোপের দেশ।
তাহলে এইখানে বোঝাই যাচ্ছে একটা দেশ দুইটা মহাদেশে আছে, এশিয়াতেও আছে, আবার হচ্ছে কি রাশিয়াতেও, মানে রাশিয়া হচ্ছে এশিয়াতেও আছে, আবার ইউরোপেও আছে। তাহলে রাশিয়ার মূল যে শহর মস্কো, এই মূল শহরটা ইউরোপে থাকার কারণে, এই সাইবেরিয়া অঞ্চল বা এই যে বরফে ঢাকা অঞ্চলে বেশি একটা মানুষ না থাকার কারণে এটাকে আসলে ইউরোপের কান্ট্রি বলা হয়। ঠিক এই রকম আপনি এই যে এইদিকে আরেকটা রাষ্ট্র পাবেন, এই যে এইখানে আরেকটা রাষ্ট্র পাবেন তুর্কিয়ে, যেটা হচ্ছে তুরস্ক বলি আমরা, কিন্তু এটার মূল নাম হচ্ছে তুর্কিয়ে। তো এই তুর্কিও কি হয়েছে, এটা ইউরোপের অংশ, আবার হচ্ছে কি এশিয়ার অংশ। তাহলে এটাকে আপনি ইউরোপেও ধরতে পারেন, আবার এশিয়াতেও ধরতে পারেন। তাহলে দুইটা রাষ্ট্র আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে তুর্কিয়ে, আরেকটা হচ্ছে কি রাশিয়া। এই দুইটা রাষ্ট্র আপনার হচ্ছে এশিয়াতেও আছে, আবার ইউরোপেও আছে, তুর্কি এবং হচ্ছে রাশিয়া। এছাড়াও আরেকটা দেশ আছে, এটা হচ্ছে আজারবাইজান। আজারবাইজান, তারপরে হচ্ছে আর্মেনিয়া। আজারবাইজান, আর্মেনিয়া, তো জর্জিয়া। এই তিনটা দেশ নিয়ে একটু ঝামেলা আছে। আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া। আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া। এই তিনটা দেশও কি, এই আর্মেনিয়াকে অনেকেই বলে এটা এশিয়ার অংশ, আবার অনেকেই বলে এটা কি রাশিয়ার অংশ। তো এই একটা ঝামেলা আছে। এই জন্য আমরা এখানে ধরে নিচ্ছি কি, এশিয়ার যদি ডিরেক্টলি আসে, এশিয়া কন্টিনেন্টে কয়টি স্বাধীন দেশ রয়েছে, তাহলে আনসার 48টি। 48টি। কিন্তু পৃথিবীতে যদি স্বাধীন দেশের কথা বলা হয়, কারণ এই যে একটা দেশ তো দুইটা দেশের ভিতরে থাকতে পারে, তো পৃথিবীতে যদি স্বাধীন দেশের কথা বলা হয় তাহলে 195টি। জাতিসংঘের মতো স্বাধীন দেশ কয়টা, 193টি। এটা হচ্ছে আপনার একুরেট আনসার। তো এইভাবে আপনি আনসার দেবেন। দুইটি হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে, এই দুইটি সহ 195টি হয়। তবে আমরা যখন হিসাব করতে যাব তখন আসলে এইখানে যদি আমরা 48 ধরে হিসাব করি তাহলে কিন্তু আমাদের 195 হবে না, চারটা বেশি হয়ে যাবে, তখন 199 হয়ে যাবে। কিন্তু আমাদের হিসাব করার জন্য এশিয়াতে ধরে নিতে হবে 44টি স্বাধীন দেশ রয়েছে, কিন্তু আপনার আনসার কিন্তু 48, এটা বুঝতে পেরেছেন তো আশা করি। তারপরে ইউরোপে, ইউরোপে 48টি স্বাধীন দেশ রয়েছে, এটা নিয়ে কোনো কনফিউজড নাই। ইউরোপে 48টি, কারণ রাশিয়াকে ইউরোপের অংশই ধরা হয়। তারপর হচ্ছে মোটামুটি আর্মেনিয়া, পরে হচ্ছে এগুলাকে ইউরোপের অংশই ধরা হয়। তো এটা নিয়ে আর মূলত কনফিউজড নাই যে আপনার এটা রাশিয়ার অংশ কিনা। তো এইখানে গেল সবচেয়ে বেশি দেশ রয়েছে 54টি আফ্রিকাতে। তাহলে সবচেয়ে বেশি দেশ রয়েছে 54টি আফ্রিকাতে। এরপরে নর্থ আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকা, এইখানে দেশ রয়েছে টোটাল 23টি। এইখানে ছোট বড় মিলিয়ে সব মিলিয়ে 23টি দেশ রয়েছে। সবচেয়ে কম মহাদেশ রয়েছে দক্ষিণ আমেরিকায়। এটা হচ্ছে আপনি একটু পরে আমি দেখাবো, এখানে ম্যাক্সিমাম দেশই হচ্ছে ফুটবল খেলার জন্য বিখ্যাত, এটা আপনি খুব ইজিলি দেখতে পারবেন। আচ্ছা, এখানে 12টি, টোটাল 12টি, আমি 14টি লিখে ফেলেছি, 14টি না 12টি। আচ্ছা, আবার আমাকে লিখতে হবে। এইখানে হচ্ছে 44টি দেশ রয়েছে। আমরা যদি একটু লিখি, আমার পেনটা একটু সিলেক্ট করে নেই। এইখানে হচ্ছে 44টি, তারপরে হচ্ছে এইখানে 48, এইখানে 48, তারপরে এইখানে 23, এইখানে 23, আর এইখানে হচ্ছে 12টি, আর এইখানে হচ্ছে 54টি, এইখানে হচ্ছে 54টি। তারপরে হচ্ছে এই ওশেনিয়া, এই যে সাদা করা অংশটি, এটা হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, তো এইটাতে আছে 14টি। তো আপনি যদি এদের যোগ করেন টোটাল, আর অ্যান্টার্কটিকাতে কোনো দেশ নাই, এটা বরফে ঢাকা, তো এই টোটাল যদি যোগ করেন তাহলে আপনি 195টি পাবেন। তাহলে আমরা তো এই এশিয়ার এটা পড়বো কতটি, এটা পড়বো 48টি, এটা কিন্তু 44টি পড়বো না। এই জায়গাটা ক্লিয়ার কিনা, এই জায়গাটা ক্লিয়ার থাকলে আমরা হচ্ছে একটু কমেন্ট করি, আমরা সবাই একটু কমেন্ট করি এই জায়গাটা ক্লিয়ার কিনা। আচ্ছা, আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনার মনে থাকবে, এই জন্য কমেন্ট করা, আদারওয়াইজ আপনার কমেন্ট নাও করতে পারেন, কিন্তু আপনি যখন কমেন্ট করবেন এই জিনিসগুলো আপনার মনে থাকবে। তো আপনারা আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো আমরা এইখান থেকে আসলে মূলত কি পড়াশোনা করব, আমাদের পড়াশোনার মেইন কাহিনীটা কি হবে? দেখুন, আমাদের কাহিনীটা হবে এই এশিয়ার কোনো একটা দেশের সাথে আরেকটা দেশের যখন বাণিজ্য করবে। দেখুন, বিমান যখন বিমান দিয়ে, অর্থাৎ হেলিকপ্টার বা বিমান, মানে যেটা আকাশ দিয়ে উড়ে, আকাশ দিয়ে কিন্তু আমরা এত মালামাল নিতে পারি না। আমাদের যেতে হবে কোন রাস্তায়? সমুদ্র রাস্তায়। ধরুন এইখানে একটা চীন দেশ রয়েছে,
চীন থেকে ইউরোপের কোন একটা দেশে তারা কি করবে, চায়না প্রোডাক্ট পাঠাবে, তাহলে তাকে নদী পথে কিন্তু পাঠাইতে হবে। এই যে নদী পথে যে পাঠানোর পদ্ধতিটা, এটা জানার জন্য আমাকে বিভিন্ন নদীর নাম জানতে হবে, বিভিন্ন সাগরের নাম জানতে হবে, বিভিন্ন উপসাগরের নাম জানতে হবে, বিভিন্ন মহাসাগরের নাম জানতে হবে। তাহলে আমরা এই বিভিন্ন সাগরের নাম জানতে হবে, আর দেশের নাম জানতে হবে, কোন জায়গায় কোন দেশ রয়েছে। তাহলে এই জায়গা থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন আসবে স্টেরাইল বা প্রণালী নিয়ে, মানে স্টেরাইট বা প্রণালী। এই প্রণালী থেকেই ম্যাক্সিমাম জায়গায় আপনাকে প্রশ্ন আসবে চাকরির পরীক্ষায়। আমাদের মেইন পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে প্রণালী পড়া। প্রণালী যদি আমরা পড়তে পারি তাহলে রিটেনের জন্য আনসার করতে পারবো, প্রিলির জন্য আনসার করতে পারবো, ভাইভাতেও প্রশ্ন করলে আমরা সহজেই আনসার করতে পারবো। প্রণালী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অনেকভাবে আপনাকে কাজে দিবে। তো এই জিনিসটা আমাদের শিখার মেইন উদ্দেশ্য, আমাদের ক্লাসে মেইন উদ্দেশ্য হচ্ছে প্রণালী শিখা। তো প্রণালী আমরা শিখতে গেলে আমাকে কিছু নাম আগে থেকে মুখস্থ করে ফেলতে হবে। প্রণালী কি সেটা আমরা একটু পরে আসতেছি। তো প্রণালীর ইংলিশ নামটা হচ্ছে স্টেরাইট, STAR স্ট্রাইট, স্ট্রাইট, আচ্ছা STRAIT স্ট্রাইট। তো এইটা হচ্ছে আমাদের প্রণালী। প্রণালীটা আমাদের জানতে হবে। প্রণালী কি আমি যদি সেটা একটু এক্সপ্লেন করি, আপনারা হয়তো অনেকেই জানেন। ধরুন এই যে একটা মহাদেশ, এই আফ্রিকা, আবার দেখুন এই যে একটা মিডিল ইস্ট, মানে অন্য আর একটা মহাদেশের অংশই, এশিয়ারই অংশ। এই মিডিল ইস্টের সাথে এই যে দেখুন ছোট একটা রাস্তা, এই যে এইখানে ছোট একটা রাস্তা, অর্থাৎ ছোট একটা সমুদ্র আছে। এই সমুদ্রটা যে যুক্ত, মানে আলাদা করে দিল, দুইটা মহাদেশকে যে আলাদা করে দিল, এবং দেখুন এইখানে একটা নদী আছে বা এইখানে একটা নদী আছে, এটাকে যে এক করে দিল, এটাই মূলত প্রণালী। আমি আরেকটু ক্লিয়ার করে বলি। ধরুন সাপোজ এইদিকে হচ্ছে একটা মহাদেশ রয়েছে, এই যে এটা একটা মহাদেশ, আবার এইটা হচ্ছে আরেকটা কি মহাদেশ। এখন এইদিকে অনেক জলরাশি রয়েছে, অনেক পানি রয়েছে, একটা মহাসাগর, আবার এইদিকেও আছে কি একটা মহাসাগর। এখন এই যে এইখানে যে একটা সরু রাস্তা, এই দুইটা মহাসাগরকে একত্র করে দিল। এই দুইটা মহাসাগরই হচ্ছে মূলত কি, মানে আমাকে জানতে হবে এই দুইটা মহাসাগরের নাম। আর এইটা হচ্ছে প্রণালী, যে রাস্তাটা যুক্ত করে দিল, অর্থাৎ যে মই দুইটা পানি যাওয়ার রাস্তা যুক্ত করে দিল, সেটাই হচ্ছে কি প্রণালী। আর এটা হচ্ছে কি একটা মহাদেশ, এটা হচ্ছে একটা মহাদেশ। আমাদের এটাই জানতে হবে, আমরা এটা জানার জন্যই মূলত এই কাজগুলা করব। তাহলে দেখুন এইখানে আপনাকে 5টা মহাসাগর সম্পর্কে আপনাকে জানতে হবে, 5টা মহাসাগর, অর্থাৎ ওসান সম্পর্কে আপনাকে জানতে হবে। দেখুন এইখানে আমরা দুইটা নাম কিন্তু আগেই জানি, দুইটা নাম হচ্ছে কম বেশি সবাই জানি। একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরকে আমরা প্যাসিফিক ওসান বলবো। তো প্রশান্ত মহাসাগর আসলে কতটুকু আপনি যদি বুঝতে চান, দেখুন এই যে এই জায়গা থেকে শুরু করে, এই যে এই জায়গা থেকে শুরু করে এই দিক দিয়ে যা আছে, এই যে এই অংশটুকু, আবার এর সাথে আবার এই অংশটুকু, এই অংশটুকু, দেখুন এটা কিন্তু আলাদা একটা অংশ না, এই অংশটা আর এই অংশটা আলাদা না, কারণ হচ্ছে পৃথিবীটা গোল। তার মানে এর পরের যে অংশটা, এর পরের যে অংশটা, সেটাই কিন্তু আবার এই অংশ। তাহলে এই প্রশান্ত মহাসাগর এদিকেও আছে আমাদের ম্যাপে, আবার এইদিকেও আছে, একটু গুল, তো আপনাকে চিন্তা করতে হবে এর পরের যে অংশটা গুল, অর্থাৎ এই সাইড। তাহলে প্রশান্ত মহাসাগর কতটুকু, এই যে এইটুকু, এই জায়গা থেকে শুরু করে আমি যেইটুকু দাগ দিয়ে দিয়েছি, এইটুকু হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো প্রশান্ত মহাসাগরের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নর্থ প্রশান্ত মহাসাগর, এটাকে বলা হচ্ছে নর্থ প্যাসিফিক ওসান, আর এটা হচ্ছে সাউথ প্যাসিফিক ওসান। অর্থাৎ আমেরিকার এই যে পিছন দিক দিয়ে যেটা রয়েছে সেটাই হচ্ছে কি সাউথ প্যাসিফিক ওসান, আর এশিয়ার এই যে সামনের দিকে যেটা রয়েছে সেটাই হচ্ছে কি নর্থ প্যাসিফিক ওসান। তাহলে আপনি এটা একটু মুখস্থ করেন যে এইদিকে আর এইদিকে হচ্ছে প্যাসিফিক ওসান। আমরা 5টা মহাসাগর সম্পর্কে প্রথমত দেখব। এরপরে দেখুন এই যে একটা এস আকৃতির, এইখানে একটা এস আকৃতি তৈরি হবে, এই যে একটা এস আকৃতি তৈরি হবে, এই এস আকৃতির যেটা আছে এইটুকু হচ্ছে আটলান্টিক মহাসাগর, এইটুকু হচ্ছে আটলান্টিক। এইখানেও দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নর্থ আটলান্টিক আর একটা হচ্ছে কি সাউথ আটলান্টিক। আপনাকে এই আটলান্টিক মহাসাগরটাও জানতে হবে। সবচেয়ে বড় কে, প্যাসিফিক, তারপরে হচ্ছে কি এই যে আটলান্টিক। আমরা এই দুইটা নাম মুখস্থ করতে পারলাম কিনা। এরপরে দেখুন এই যে এইখানে উপরে এই যে এই অংশটুকু, এই যে এইখানে যা যতটুকু আছে এইটুকু হচ্ছে কি আর্কটিক ওসান, আর্কটিক অর্থাৎ আর্কটিক মহাসাগর, এইটুকু হচ্ছে আর্কটিক ওসান। আর একদম নিচে এই যে এই অংশটুকু, এই যে এইখানে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে
সাউদার্ন ওশান। তাহলে এটাকে আপনি আর্টিকও বলতে পারেন বা নর্থ ওশানও বলতে পারেন। উত্তর হচ্ছে মহাসাগর, আর এটাকে আপনি বলতে পারেন দক্ষিণ মহাসাগর বা সাউদার্ন ওশান। তো এই যে যে বাকি এইটুকু পড়ে রইল, এইটুকু হচ্ছে ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারত মহাসাগর। এখন দেখুন, এই ভারত মহাসাগরের আন্ডারে এইদিকে 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 আরো ছোট ছোট উপসাগর থাকতে পারে, বিভিন্ন গালফ থাকতে পারে, আর এটা হচ্ছে মহাসাগর। তাহলে মহাসাগর কয়টা টোটালি কমেন্ট করুন একটু সবাই, যে কয়টা মহাসাগর। আপনি নামগুলা একটু লিখে কমেন্ট করে ফেলুন। একটা হচ্ছে প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক, পর হচ্ছে সাউদার্ন, তারপর ইন্ডিয়ান। এটা আপনারা আশা করি এখন পারবেন, এটা আপনাদের মনে থাকবে। তো এই জিনিসটা শিখে আমাদের আসলে কাজ কি হইল, এটা হচ্ছে আমরা একটু পরেই বুঝতে পারবো। আমরা যদি একটু সামনের দিকে আগাই এই স্লাইডের, তাহলে হচ্ছে আমরা একটু দেখতে পারবো। এই যে দেখুন, আমি এইখানে আরেকটু ক্লিয়ার করে বলে দিয়েছি কোনটা কোন মহাসাগরের অংশ। এই যে এইখানে দেখুন, এইদিকে হচ্ছে এই যে পানি, এইখানে এই নীলের অংশটুকু পানি, এইখানে সাউদার্ন, সাউদার্ন, নর্থ, প্যাসিফিক, একই জিনিস, জাস্ট আমি একটু আগে যেটা দেখাইছি সেটাই আসলে মূলত এইখানে আছে। আচ্ছা, তারপরে আমরা এইখান থেকে বিভিন্ন আরো কিছু দেখতে পারি, কিন্তু এটা হচ্ছে আমরা আগেই দেখেছি বা দেখেছি, আমরা হচ্ছে পরে একটু চলে যেতে পারি। দেখুন, এইখানে হচ্ছে আমরা আরো ছোট ছোট মহাসাগরগুলো এইখান থেকে আমরা দেখতে পারি। যেমন এটা তো মহাসাগর, আমরা মহাসাগর দেখে ফেলেছি, ইন্ডিয়ান ওশান। এখন দেখুন, ইন্ডিয়ান ওশানের পাশেই আপনি আরো অনেকগুলা মহাসাগর পাবেন। দেখুন, এইটা আপনি বাংলাদেশ, এটা যদি আপনি বাংলাদেশের ম্যাপ দেখেন, এই বাংলাদেশের এইদিকেই আছে কি বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। এর একটু এই যে এইদিকে এই যে এইদিকে এদিকে আছে আন্দামান সি। আন্দামান সি অর্থাৎ মায়ানমার বা মিয়ানমারের এই আশেপাশে যেটা যেটা থাকে সেটা হচ্ছে কি আন্দামান সি। তারপর হচ্ছে এই যে গালফ অফ এডেন, এডেন সাগর। তারপরে এই যে আরবিয়ান সাগর। তো এইগুলো হচ্ছে আমাদের খুব কাছাকাছি, এই যে জাভা সাগর, তিমুর সাগর, তারপরে এই যে সাউথ চীন সি অর্থাৎ সাউথ চায়না সাগর। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সাগর হচ্ছে সাউথ চায়না সাগর অর্থাৎ সাউথ চায়না সাগর। এটা 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 হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সাগর। তো আমাকে এই সাগরের নামগুলা কষ্ট করে শিখতে হবে। এখানে অনেকগুলা সাগরের নাম রয়েছে, এই সবগুলা সাগরের নাম, এই যে ব্ল্যাক সি শিখতে হবে, হোয়াইট সি শিখতে হবে, তারপর হচ্ছে এইগুলা হচ্ছে শিখতে হবে, বাল্টিক সাগর শিখতে হবে এইদিকে। তো আমাদের এই জিনিসগুলো একটু কষ্ট করে শিখতে হবে। আমরা এই ক্লাসেই শিখবো যে তা না, তো আমরা ধীরে ধীরে এই নামগুলা শিখবো, কারণ এই নামগুলাই হচ্ছে আমাদের খুবই কাজে দিবে। তো এই বে অফ বেঙ্গল শিখতে হবে, আন্দামান সি শিখতে হবে, গালফ এডেন শিখতে হবে, এইগুলা হচ্ছে শিখতে হবে। তো কোনটা কোন মহাসাগরের অংশ সেইখান থেকে আমরা এটা শিখবো। মূলত আমাদের এই জিনিসটা এই ক্লাসেই আমরা শিখবো একটু পরেই। তো এটাকে আরেকটু ফ্ল্যাট করে আমি এই ম্যাপটা এঁকেছি, এটাকে আরেকটু ফ্ল্যাট করে আঁকা হয়েছে। আমরা এখানে বিভিন্ন সাগরের নাম রয়েছে, সেটা হচ্ছে আপনাকে আমি দেখাইয়া দেব যে কিভাবে শিখতে হবে। এখন আসি আমাদের সেই প্রণালীতে, আমরা সেই প্রণালীতে চলে আসি যে আমাদের সেই প্রণালীর নামটা কি। তো প্রণালী হচ্ছে দেখুন, এইখানে আমরা এই যে একটু আগে যে মহাদেশটা রয়েছে সেখান থেকে যদি আমরা বলি কোনটুকু কেটেছি, আপনাকে আমি এই যে অংশটুকু দেখুন, আমরা এই যে এই অংশটুকুকে একটু জুম করে ফেলেছি। এই যে এই অংশটুকুকে আমরা কি করেছি, একটু জুম করে ফেলেছি এই অংশটুকু। সেটা হচ্ছে আপনি একটু দেখুন, তাহলে হচ্ছে আপনি এখানে বুঝতে পারবেন। এই অংশটুকু আমরা কি করেছি, জুম করে ফেলেছি। জাস্ট আমি একটু পরে ম্যাপে দেখাবো আপনাকে এইগুলা কিভাবে মুখস্থ করতে হবে। তো এইখানে দেখুন, এইদিকে কোন দেশ রয়েছে, ইরান। এদিকে কোন দেশ রয়েছে, ইরান। আর এই যে এইদিকে ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত রয়েছে। তাহলে এইদিকে হচ্ছে পারস্য উপসাগর, এই যে পার্সিয়ান গালফ, যেটাকে বলা হচ্ছে কি পারস্য উপসাগর। আর এইদিকে হচ্ছে কি গালফ অফ ওমান অর্থাৎ ওমান উপসাগর। তাহলে দেখুন, এই যে দুইটা উপসাগর, একটা হচ্ছে গালফ উপসাগর আর একটা হচ্ছে ওমান উপসাগর অর্থাৎ পারস্য মানে উপসাগর, উপসাগরের ইংলিশটা হচ্ছে গালফ। তো পার্সিয়ান উপসাগর মানে কি পারস্য উপসাগর, আর এটা হচ্ছে কি গালফ উপসাগর। তো এই যে দুইটা মানে দেশকে, দুইটা দেশ, এই যে দুইটা ভূখণ্ড অর্থাৎ একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে কি সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। এই দুইটা দেশকে কি করেছে, এই যে এই অংশ অর্থাৎ সরু রাস্তা, এই অংশ কি করেছে, আলাদা করে দিয়েছে। দুইটা দেশকে আলাদা করেছে, বাট দুইটা উপসাগরকে কি করেছে, যুক্ত করে দিয়েছে। এই যে যে সরু অংশটা, এই সরু অংশটার নামই হচ্ছে হরমুজ প্রণালী। এই সরু অংশটার নামই হচ্ছে
হরমুজ প্রণালী। এটা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীতে, কারণ হচ্ছে আমরা সবাই জানি যে এই মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণ তেল উৎপন্ন হয়। মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণ তেল উৎপন্ন হয়। এই তেলগুলো যদি চীন বা উন্নত কান্ট্রিগুলোতে না যায় তাহলে ওই দেশগুলো অচল হয়ে যাবে, কারণ ওই দেশে প্রচুর পরিমাণে জ্বালানি শক্তি নাই, বাট এই মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে জ্বালানি শক্তি রয়েছে। এই মধ্যপ্রাচ্য থেকে যদি কোনো জাহাজ তেল নিয়ে যেতে চায় তাহলে তাকে এই হরমুজ প্রণালীটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। আর এটা পুরোপুরি ইরানের দখলে রয়েছে। তো ইরানের দখলে থাকার কারণে এইখানে মূল পাওয়ারটা ইরান দেখাচ্ছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতে পেরেছেন? আমি প্রথম ক্লাসেই কিন্তু অনেক ডিপে চলে যাচ্ছি। আমাদের প্রথম ম্যাপের হচ্ছে টোটালি আমি আমার পেইড ব্যাচে ম্যাপের 8 থেকে 10টা ক্লাস নেই। 8 থেকে 10টা ক্লাসে ধীরে ধীরে আমি ম্যাপটা শেখাই, যাতে করে ম্যাপটা কেউ যদি ভালোভাবে বুঝতে পারে সে খুব ইজিলি আন্তর্জাতিক বিষয়াবলী ধরতে পারবে, রাজনীতি ধরতে পারবে। তো আমরা আজকে আর এই দিকে যাব না, প্রণালীর দিকে যাব না। আমরা হচ্ছে আজকে আমরা বিভিন্ন দেশের নাম জানবো এখান থেকে। মূলত কোন দেশের কোন অংশটুকু রয়েছে, আমরা এই মহাদেশ থেকে বিভিন্ন দেশের নাম জানবো। তো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। দেখুন এই জায়গায় এইখানে এই যে বড় যে অংশটা রয়েছে, এই বড় অংশটা কি? বড় অংশের নাম হচ্ছে চীন। আচ্ছা, একটা প্রশ্ন, এশিয়াতে টোটাল দেশ রয়েছে কয়টা? আমি একটু আগেই যেটা পড়িয়েছি সেটা একটু কমেন্ট করুন। এশিয়াতে দেশ রয়েছে টোটাল 48টি স্বাধীন দেশ রয়েছে এশিয়াতে। এখন বলুন এশিয়ার সবচেয়ে বড় দেশের নাম কি? এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশের নাম কি? সবাই একটু কমেন্ট করুন। এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশের নাম কি? এশিয়ার যদি আপনি সবচেয়ে বড় দেশ চিন্তা করেন, সেই দেশের নামটা কি হবে বলতে পারবেন কেউ? এশিয়ার দেখুন, রাশিয়া হবে নাকি চীন হবে, এই একটা প্রশ্ন। এশিয়ার সবচেয়ে বড় দেশের নাম চীন হবে, রাশিয়া না। আপনি যদি রাশিয়া দাগান তাহলে এই ক্ষেত্রে আপনি 0 পাবেন। আপনার সবচেয়ে বড় দেশের নাম হবে চায়না। এশিয়ার সবচেয়ে বড় দেশের নাম কি? চায়না। তাহলে এশিয়ার সবচেয়ে ছোট দেশের নাম কি? এটা কেউ বলতে পারবেন? এশিয়ার সবচেয়ে ছোট দেশের নাম? এই অংশটাতে একটা দেশ রয়েছে, সেই দেশের নাম কি? মালদ্বীপ। এই অংশটার নাম হচ্ছে মালদ্বীপ। প্রায় 1000 ক্ষুদ্র দ্বীপ নিয়ে 1000 ক্ষুদ্র দ্বীপ নিয়ে এই মালদ্বীপ গঠিত। তাহলে সেই সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে মালদ্বীপ। সবচেয়ে ছোট দেশের নাম মালদ্বীপ। আর সবচেয়ে বড় দেশের নাম কি? চীন। এটা হচ্ছে এশিয়ার ক্ষেত্রে গেল। এশিয়াতে দেশ রয়েছে টোটাল 48টি স্বাধীন দেশ। এখন আসি আমরা এই আফ্রিকাতে। এই আফ্রিকার সবচেয়ে বড় দেশের নাম কি বলতে পারবেন কেউ? আফ্রিকার সবচেয়ে বড় দেশের নাম কি? আফ্রিকার সবচেয়ে বড় দেশটা কোথায় রয়েছে? এই যে দেখুন, এই অংশটা যেই দেশ রয়েছে, এই দেশটাই হচ্ছে কি? আফ্রিকার সবচেয়ে বড় দেশ। এই দেশের নাম কি? এই দেশের নাম হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া। এই দেশের নাম হচ্ছে আলজেরিয়া। সবাই কমেন্ট করে ফেলুন আলজেরিয়া, তাহলে আপনার মনে থাকবে। আফ্রিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। আর এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন। এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। তো আফ্রিকাতে টোটাল দেশ কয়টা রয়েছে? আফ্রিকাতে দেশ রয়েছে টোটাল 54টি। সবচেয়ে বেশি স্বাধীন দেশ রয়েছে কোথায়? আফ্রিকাতে। এখন আফ্রিকার সবচেয়ে ছোট দেশের নাম কি? সবাই কমেন্ট করুন তো দেখি। আফ্রিকার সবচেয়ে ছোট দেশের নাম কি? আফ্রিকার সবচেয়ে ছোট দেশটা কোন জায়গায় রয়েছে? এই যে এইখানে একটা ছোট একটা ফুটা দেখবেন, এই জায়গাটা। এই জায়গার নাম কি? সবচেয়ে ছোট দেশের নাম কি? সবচেয়ে ছোট দেশের নাম কি? আফ্রিকার সবচেয়ে ছোট দেশের নাম বলুন, কমেন্ট করুন সবাই। সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে সিচেলিস। 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 এটা সবাই একটু কমেন্ট করুন, আজকে থেকে মুখস্থ করে ফেলুন এটা। আজকের ক্লাসে এটাই আপনি শিখুন। সিচেলিস। সিচেলিস। আফ্রিকার সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে সিচেলিস। আফ্রিকার সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে সিচেলিস। আচ্ছা, এখন আমরা ইউরোপে চলে যাই। ইউরোপের সবচেয়ে বড় দেশের নাম কি? ইউরোপের সবচেয়ে বড় দেশের নাম এই যে রাশিয়া। ইউরোপের সবচেয়ে বড় দেশের নাম রাশিয়া। আর ইউরোপের সবচেয়ে ছোট দেশের নাম এই যে এইখানে একদম ছোট, এবং এটা পৃথিবীরই সবচেয়ে ছোট, সেটা হচ্ছে
পৃথিবীরই সবচেয়ে ছোট, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। তাহলে সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া, আর সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। এবং আফ্রিকাতে টোটাল স্বাধীন দেশ রয়েছে কয়টি? 48। 48টি আফ্রিকাতে সবচেয়ে বেশি, মানে টোটাল স্বাধীন দেশ রয়েছে 44টি। এই জায়গাটা ক্লিয়ার সবাই, তাই না? আচ্ছা, এখন আমরা চলে যাই উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকাতে টোটাল স্বাধীন দেশ রয়েছে কয়টা? 23টি। 23টি। এর মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটা? উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে এই যে কানাডা। কানাডা, এই অংশটুকু হচ্ছে কানাডা। এই সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে কানাডা। এবং সবচেয়ে ছোট দেশটা এই যে এই জায়গায় পাবো, এই যে এই জায়গায়, এই জায়গায় বা আরেকটু উপরে, হ্যাঁ এই যে এই জায়গায় পাবো, এই জায়গায়। আচ্ছা, আমি একটু মুছে নেই এটা, কোন জায়গাতে পাবো এক্স্যাক্টলি হচ্ছে আমরা গুগল ম্যাপ থেকে একটু পরে দেখবো যে আপনি ম্যাপে কিভাবে শিখবেন। এই যে এই জায়গায় রয়েছে, সেটা হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এটা হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস, এটা হচ্ছে কি সবচেয়ে ছোট দেশ নর্থ আমেরিকার। এবং সাউথ আমেরিকা, এই সাউথ আমেরিকার সবচেয়ে বড় দেশের নাম কি? এই যে এই অংশটুকু ব্রাজিল, এই অংশটুকু হচ্ছে ব্রাজিল। এটা হচ্ছে সবচেয়ে বড় দেশ। এবং এই যে এইখানে, এই যে এই অংশটুকু, এই যে এইখানে এই অংশটুকু হচ্ছে, এই অংশটুকু হচ্ছে সুরিনাম। সুরিনাম। তাহলে সবচেয়ে বড় দেশ ব্রাজিল আর সবচেয়ে ছোট দেশ হচ্ছে সুরিনাম। এবং এইখানে টোটাল দেশ আছে কয়টা? 12টি দেশ আছে। আমরা 12টি দেশ একটু পরে দেখবো, এখানে সবগুলাই হচ্ছে ফুটবলের জন্য। আচ্ছা, এখন এই অস্ট্রেলিয়া বা ওশেনিয়া, এই মহাদেশে টোটাল দেশ আছে 14টি। এর মধ্যে সবচেয়ে বড় দেশ কোথায়? সবচেয়ে বড় দেশ হচ্ছে এই যে অস্ট্রেলিয়াতেই, এইখানেই সবচেয়ে বড় দেশ। আচ্ছা, এরপরে সবচেয়ে ছোট দেশ কোথায়? এই যে এইদিকে, এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে নাউরু। এই নাউরু হচ্ছে কি সবচেয়ে ছোট দেশ, এই নাউরু। তাহলে আমরা এইখানে ক্লিয়ার, সবাই যদি ক্লিয়ার থাকি তাহলে এই নামগুলা কমেন্ট করে ফেলি। এখন কমেন্ট করে ফেললেই আমাদের হয়ে যাবে। তাহলে টোটাল 7টা মহাদেশ, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এটা। আর অ্যান্টার্কটিকাতে কোনো নাই, হচ্ছে দেশ নাই। এখন বলুন তো সবচেয়ে বড় মহাদেশ কোনটা? সবচেয়ে বড় মহাদেশ, সবচেয়ে বড় কন্টিনেন্ট কোনটা? সবচেয়ে বড় হচ্ছে এই এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বড়। এটা হচ্ছে আমি 1 নাম্বার পজিশনে দিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড়। এরপরে 2 নাম্বার যদি আমি বলি তাহলে হচ্ছে আফ্রিকা। 2 নাম্বার আয়তনের দিক থেকে, আয়তনের দিক থেকে এশিয়া হচ্ছে সবচেয়ে বড়। 2 নাম্বার হচ্ছে কি আফ্রিকা। 3 নাম্বার সব, মানে এরপরে আপনি 3 নাম্বার যদি চিন্তা করেন তাহলে সেটা হচ্ছে উত্তর আমেরিকা, এই যেটা 3 নাম্বার। তারপরে 4 নাম্বার যদি চিন্তা করেন, 4 নাম্বার এর চাইতে আরেকটু ছোট। এরপরে হচ্ছে এই যে দক্ষিণ আমেরিকা, এটা 4 নাম্বার। এরপরে যদি আপনি 5 নাম্বার চিন্তা করেন তাহলে যে অ্যান্টার্কটিকা, এটা হচ্ছে 5 নাম্বারে। এরপরে যদি আপনি 6 নাম্বারে চিন্তা করেন, 6 নাম্বার হচ্ছে ইউরোপ, 6 নাম্বার ইউরোপ। আর 7 নাম্বার হচ্ছে আপনার এই ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। এই জায়গাটা ক্লিয়ার? আশা করি এই জায়গাটাও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই জায়গা কারো কোনো সমস্যা থাকার কথা না। তো এখন আমার 2টা প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটা এবং পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটা আয়তনে? পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। এবং পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে এই যে এইখানে আছে, এই যে এইখানে, এই যে আমি যেইখানে দাগাইছি এই জায়গাটাতে আছে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটিকে কিন্তু জাতিসংঘ এখনো স্বীকৃতি দেয় নাই, বাট এরা স্বাধীন, এটা পর্যবেক্ষক রাষ্ট্র। এই ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ আর সবচেয়ে বড় দেশ হচ্ছে আয়তনে রাশিয়া। এবং দুইটাই কোথায় অবস্থিত? ইউরোপে অবস্থিত। আচ্ছা, এখন বলুন পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ কোনটা এবং সেটা কোথায় আছে? পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ কোনটা এবং সেটা কোথায় আছে? পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ এই যে আফ্রিকাতেই, সেটা হচ্ছে দক্ষিণ সুদান। এই যে এইখানে আমরা দেখব সেই দেশটাই হচ্ছে কি পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ। সেই সর্বশেষ স্বাধীন দেশের নাম হচ্ছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান, পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে কি দক্ষিণ সুদান। এটা আমরা একটু পরে ম্যাপে দেখতেছি। পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে
দক্ষিণ সুদান। এটা কত সালে স্বাধীন হয়? এই যে 2011 সালে স্বাধীন হয়, লাস্ট 2011 সালে স্বাধীন হয়, এবং 11 সালের 9 জুলাই স্বাধীন হয়। এটা একটু মনে রাখবেন। পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ মানে সুদান, এবং 2011 সালে স্বাধীন হয় 9 জুলাই। আচ্ছা, এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ কোনটা এটা বলতে পারবেন? এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে এই যে এই জায়গায় আছে পূর্ব তিমুর। এই জায়গায় আছে কি? পূর্ব তিমুর। পূর্ব তিমুর এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর। ঠিক এই যে জায়গাতে আছে, আমি একটু পরে দেখাচ্ছি পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর কত সালে স্বাধীন হয় এটা কমেন্ট করুন তো। পূর্ব তিমুর, পূর্ব তিমুর কত সালে স্বাধীন হয়? পূর্ব তিমুর, পূর্ব তিমুর স্বাধীন হয়, এটা এশিয়ার সর্বশেষ স্বাধীন, বাট পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। পূর্ব তিমুর স্বাধীন হয়, পূর্ব তিমুর স্বাধীন হয় 2002 সালে। 2002 সালে পূর্ব তিমুর স্বাধীন হয় 2002 সালে, এবং এটা 20 মে স্বাধীন হয়। এটা 20 মে। আপনি এই দুইটা ডেট একটু কমেন্ট করে লিখে ফেলুন। এই দুইটা ডেট একটু কমেন্ট করে লিখে ফেলুন যে পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ সুদান, সেটা 9 জুলাই 2011, এবং হচ্ছে এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর, 2002 সালে 20 মে স্বাধীন হয়। জাস্ট এই দুইটা তথ্য আপনাকে জানলেই হবে। একটা কথা হচ্ছে, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র আছে, ছিদ্রায়িত রাষ্ট্র যেটাকে বলা হয়। মানে ছিদ্রায়িত রাষ্ট্র যদি বলি, মানে ধরেন একটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র আছে, একটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র আছে, এদেরকে বলা হয় কি? ছিদ্রায়িত রাষ্ট্র। এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এটা আপনি একটু মাথায় রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে এই ছিদ্রায়িত রাষ্ট্র এবং হচ্ছে ছিটমহল রাষ্ট্র নিয়ে একটা কনফিউজড প্রশ্ন আছে। আচ্ছা, আপনাকে যদি আমি বলি ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি, ছিদ্রায়িত রাষ্ট্র, আপনি আনসার দিবেন কি? ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি? ছিদ্রায়িত রাষ্ট্র, ছিদ্রায়িত অর্থাৎ যাদের ভিতরে ছিদ্র আছে, অন্য আরেকটি দেশ আছে যাদের ভিতরে আরেকটি দেশ আছে। ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি? আপনি আনসার করুন তো। ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি? ছিদ্রায়িত রাষ্ট্র 2টি। এটা একদম কনফার্ম, এটাতে কোনো ঝামেলা নাই। ছিদ্রায়িত রাষ্ট্র যদি বলে আপনি 2টি দাগাবেন। সেই 2টা কি কি? এই যে দক্ষিণ আফ্রিকা, এই একটা, আর আরেকটা হচ্ছে এই যে ইতালি। তাহলে ছিদ্রায়িত রাষ্ট্র যে 2টা, এই 2টার নাম কি কি? একটা হচ্ছে সাউথ আফ্রিকা, আর একটা হচ্ছে ইতালি। ছিদ্রায়িত রাষ্ট্র কয়টা? 2টা। 2টার নাম কি কি? একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, আর একটা হচ্ছে ইতালি। একটু কমেন্ট করে ফেলুন এটা, কারণ হচ্ছে আপনার না হলে মনে থাকবে না। আপনি কমেন্ট করলে কি হবে? আপনার মনে থাকার একটা সম্ভাবনা রয়েছে। বলুন, ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি? ছিদ্রায়িত রাষ্ট্র 2টা। কি কি? একটা হচ্ছে ইতালি, ইতালি, আরেকটা হচ্ছে এই যে দক্ষিণ আফ্রিকা। কেন? কারণ এই 2টা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র আছে। ধরুন সাপোজ বাংলাদেশের কথাই যদি আমি বলি, এইটা একটা বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে ধরুন এই যে নোয়াখালী, নোয়াখালী তারা হঠাৎ করে একদিন বললো যে আমরা স্বাধীন দেশ চাই। তো এই নোয়াখালীকে যদি স্বাধীন হয়ে যায়, এই নোয়াখালী যদি স্বাধীন হয়ে যায়, সেটা তো বাংলাদেশের ভিতরেই থাকবে। তো এটাই হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। নোয়াখালী স্বাধীন হয়ে গেছে, বাট বাংলাদেশও স্বাধীন, নোয়াখালীও স্বাধীন। তো তখন এই যে নোয়াখালী যদি আলাদা রাষ্ট্র হয়ে যায়, তখন এই নোয়াখালী কি হয়ে যাবে? স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। তো বাংলাদেশ হয়ে যাবে ছিদ্রায়িত রাষ্ট্র, আর নোয়াখালী হয়ে যাবে ছিটমহল রাষ্ট্র। আচ্ছা, তাহলে ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে 2টা, সাউথ আফ্রিকা এবং হচ্ছে ইতালি, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা এবং ইতালি। এবং এই ছিদ্রায়িত রাষ্ট্রে যে ছিটমহল রাষ্ট্র রয়েছে, এই ইতালির ভিতরে 2টা পাবেন। একটা হচ্ছে এই যে পয়েন্ট দিলাম না, ফুটা দিলাম না এখানে একটা, আরেকটা হচ্ছে এই ফুটা। ইতালির ভিতরেই 2টা আছে, 2টা রাষ্ট্র স্বাধীন। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, আর একটা হচ্ছে সান মেরিনো। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, আর একটা হচ্ছে কি? সান মেরিনো। একটু কমেন্ট করে ফেলুন, আদারওয়াইজ মনে থাকবে না। ইতালির ভিতরে 2টা রাষ্ট্র রয়েছে, একটা হচ্ছে সান মেরিনো, আর একটা হচ্ছে কি? ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে সান মেরিনো। এই ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র, আবার এদিকে হচ্ছে সান মেরিনো ছিটমহল রাষ্ট্র। তাহলে এটা ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে 2টা, একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা আর একটা হচ্ছে ইতালি, আর ছিটমহল রাষ্ট্র হচ্ছে 3টা। 3টা ছিটমহল, অর্থাৎ ছিটমহল রাষ্ট্র। ছিটমহল রাষ্ট্র এটাকে আমরা কি বলবো?
ছিটমহল মানে অন্য আর একটা দেশের ভিতরে তারা স্বাধীন। ছিটমহল রাষ্ট্র, এইটা তিনটা দেশ রয়েছে, এটা বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই যে এইখানে হচ্ছে লেসুথু, এই যে গুল করা অংশটু, এই যে অংশটা হচ্ছে লেসুথু, এটা হচ্ছে লেসুথু। আর এই যে ইতালিতে দুইটা রয়েছে, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, আর একটা হচ্ছে কি সান মেরিনো। অর্থাৎ এই তিনটা, লেসুথু, ভ্যাটিকান সিটি, সান মেরিনো, এই তিনটা হচ্ছে কি ছিটমহল রাষ্ট্র। আর ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে দুইটা, সাউথ আফ্রিকা, ইতালি। ইতালির ভিতরে দুইটা রাষ্ট্র আছে, সেটা হচ্ছে কি সান মেরিনো এবং ভ্যাটিকান সিটি। আর সাউথ আফ্রিকার ভিতরে আছে কি লেসুথু। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে ফেলি, বাল্টিক রাষ্ট্র কোনগুলো? বাল্টিক রাষ্ট্র এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোনটি বাল্টিক রাষ্ট্রের অংশ নয়? এমন আসে, এই যে এইখানে বাল্টিক সাগর রয়েছে, এই বাল্টিক সাগরের অঞ্চলে যে রাষ্ট্রগুলো থাকবে সেটাই হবে কি বাল্টিক রাষ্ট্র। এই তিনটা রাষ্ট্রের নাম একটু কমেন্ট করে লিখে ফেলুন, মুখস্থ করে ফেলুন। একটা হচ্ছে লিথুনিয়া, লিথুনিয়া আমি দেখাবো একটু পরে এই ম্যাপে আপনাদেরকে। লিথুনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, লাটভিয়া, আর হচ্ছে এস্তোনিয়া। লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, এই তিনটাকে কি বলা হয়? বাল্টিক রাষ্ট্র বলা হয়। বাল্টিক সাগরের বাল্টিক সাগরের তীরে এরা আছে দেখে বাল্টিক রাষ্ট্র। লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। তাহলে অস্ট্রিয়া কি? অস্ট্রিয়া, অস্ট্রিয়া কিন্তু এই বাল্টিক রাষ্ট্র না। অস্ট্রিয়া বাল্টিক রাষ্ট্র না, এটা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, আরেকটা হচ্ছে ককেসাস অঞ্চলের দেশগুলোর নাম কি? এই যে এই অঞ্চলে যেগুলো আছে সেগুলাকে ককেসাস অঞ্চলের দেশ বলা হয়। এইখানে সরি, এইটা না, এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলে যেটা আছে সেটাকেই বলা হয় ককেসাস অঞ্চলের দেশ। আমি একটু পরে ম্যাপে দেখাচ্ছি। এই যে অঞ্চলটা, এই অঞ্চলে হচ্ছে ককেসাস অঞ্চলের দেশ রয়েছে। এইখানে চারটা দেশ আছে, চারটা দেশের মধ্যে একটা হচ্ছে আর্মেনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, আজারবাইজান, তারপর হচ্ছে রাশিয়া, জর্জিয়া। এটা আমি একটু পরেই দেখাবো, রাশিয়া, জর্জিয়া। এই চারটা দেশ হচ্ছে ককেসাস অঞ্চলের অংশ। ককেসাস পাহাড়ের তীরে এরা অবস্থিত, এই জন্য এদেরকে ককেসাস অঞ্চলের রাষ্ট্র বলা হয়। আচ্ছা, যাই হোক, আমরা এখন ম্যাপে চলে যাব। আমরা যদি ম্যাপে চলে যাই তাহলে হচ্ছে আমরা এইখান থেকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু ম্যাপে চলে যেতে চাচ্ছি। এইখান থেকেই আমরা হচ্ছে এন শো দিলাম। এখন হচ্ছে আমরা একটু ম্যাপে চলে যাই। ম্যাপে গিয়ে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম সেগুলো দেখি। আপনি হচ্ছে আপনার ফোনে জাস্ট এইভাবে ম্যাপ লিখে সার্চ দিবেন। আপনি এখানে ম্যাপে আসার পরে যে গুগল ম্যাপটা যাবেন, এই গুগল ম্যাপে গিয়ে আপনি হচ্ছে এই যে এইখানে দেখুন একটা মাইনাস অপশন আসবে, এই যে এইদিকে আপনি এই যে এইখানে দেখুন, গুগল ম্যাপে যাওয়ার পরে একটা হচ্ছে এই যে মাইনাস দেখবেন, এইটাতে আপনি কি করবেন? মাইনাস করতে থাকবেন, মাইনাস করতে থাকবেন। এরপর হচ্ছে আপনি এই পুরো পৃথিবীটা দেখতে পারবেন। আপনার ম্যাপ হচ্ছে মোবাইলে যেটা রয়েছে সেখান থেকেই আপনি এইখানে দেখা শুরু করবেন। এখন দেখুন, আমরা যেটা যেখানে দেখেছিলাম সেটা আমার কথা অনুযায়ী ঠিক আছে কিনা সেটাই হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো। দেখুন, এইখানে সবচেয়ে মানে এশিয়ার যদি আমরা চিন্তা করি, এই যে দেখুন চীন, চীন কতটুকু জুড়ে সেটা যদি দেখি, সবচেয়ে বড় দেশ কোনটা? চীন। এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন। আমরা এটা একটু দেখি, এই যে এশিয়ার সবচেয়ে বড় দেশ এই যে এইটুকু চীন। এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন বা চায়না। এই চায়নার এইদিকে দেখুন ইস্ট চায়না সি রয়েছে, আর এই যে অংশটুকু হচ্ছে কি সাউথ চায়না সি। আর এইখানে গালফ অফ থাইল্যান্ড, থাইল্যান্ড উপসাগর, এটা হচ্ছে বে অফ বেঙ্গল, বেঙ্গল উপসাগর, এটা হচ্ছে আরাবিয়ান সি, এটা হচ্ছে গালফ অফ এডান সি। তারপর এইগুলো হচ্ছে আমাকে পরবর্তীতে শিখতে হবে, আমি এগুলা শেখাবো, এগুলা নিয়ে টেনশন নেই। এগুলা হচ্ছে প্রথম একদিনেই তো আমরা শিখে ফেলতে পারবো না, আমাদের একটু সময় লাগবে। হিউজ নাম তো প্রথম দিকে একটু কষ্ট হবে মুখস্থ করতে, বাট আমরা শিখে ফেলতে পারবো। এই যে জাপান সি, এই যে উখোর সাগর, তারপরে এইগুলা হচ্ছে আমাদের একটু দেখতে হবে। এই যে এখানে ইন্ডিয়ান ওশান রয়েছে, ইন্ডিয়ান মহাসাগর রয়েছে, সেটাও হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমরা দেখতে চাচ্ছি প্রথমত সবচেয়ে বড় দেশ এবং ছোট দেশ কোনটা। তো এইখানে সবচেয়ে বড় দেশ দেখলাম চীন। তাহলে সবচেয়ে ছোট দেশ কোথায় রয়েছে? আপনি আপনি বলুন তো, আমি কোথায় দেখাইছিলাম? এই যে ইন্ডিয়ার নিচে দেখুন শ্রীলঙ্কা রয়েছে, এই শ্রীলঙ্কার, এই যে শ্রীলঙ্কার নিচ দিয়া এই যে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে এইখানে রয়েছে মালদ্বীপ। এই মালদ্বীপ কিন্তু দেখাই যাচ্ছে না, তাই না? এই মালদ্বীপটা হচ্ছে আপনাকে এখন আমি জুম করে দেখাই।
দেখুন এই যে এই জায়গাতে আমি জুম করতে থাকবো, এই যে জায়গাতে দেখবেন মালদ্বীপ পেয়ে যাব। আমি হচ্ছে একটু জুম করতেছি, দেখুন এই যে জায়গাতে আমি হচ্ছে একটু জুম করতেছি, এই যে দেখুন এই যে জায়গাতে, এই জায়গাতে আমি জুম করতেছি, এই যে দেখুন মালদ্বীপ চলে এসেছে, এই যে মালদ্বীপ। দেখুন এটা জুম না করলে আসলে দেখা যায় না, এই যে জুম না করলে দেখা যায় না, এই যে শ্রীলঙ্কা ইন্ডিয়া এর নিচ দিয়া এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমি একটু যদি জুম করি শ্রীলঙ্কার নিচ দিয়া দেখুন একটু তাকান, এই যে মালদ্বীপ, এইটাই হচ্ছে মালদ্বীপ। আপনি যদি মালদ্বীপটা দেখেন এখানে 1000 দ্বীপ রাষ্ট্র রয়েছে, তো 1000 দ্বীপ মিলে একটা মালদ্বীপ হয়েছে, এখানে জনসংখ্যা খুবই কম, এটা হচ্ছে সবচেয়ে ছোট দেশ। আচ্ছা, তাহলে আমরা এশিয়ার ক্ষেত্রে এটা মনে রাখতে পারছি, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই আশা করি। এখন হচ্ছে আমরা এই যে এই এর ক্ষেত্রে আফ্রিকার ক্ষেত্রে চলে যায়। আফ্রিকার সবচেয়ে বড় দেশের নামটা কি? এই যে দেখুন আলজেরিয়া, আলজেরিয়া, এই যে আলজেরিয়া। আর সবচেয়ে ছোট দেশ কোথায় আছে? আমি কোথায় দেখাইছিলাম একটু দেখুন, আপনারা দেখুন এই যে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে, এই যে এইখানে আমরা পাবো। আমি যদি একটু মার্ক করে দেই, এই যে এইদিকে পাবো, এই যে এইখানে আমরা জুম করলেই পাবো এটা। দেখুন আমরা জুম করি তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন এই যে এই জায়গায়। আমি যদি আরেকটু জুম করি, এই যে দেখুন 46 চলে এসেছে। তার মানে এগুলো এমনিতে দেখা যায় না, বাট এটা হচ্ছে জুম করলে আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে 46, এই যে এই জায়গায়, এই যে এইখানে আছে কি 46। আর সবচেয়ে বড় দেশ দেশ হচ্ছে কোনটা? এই যে এইখানে যে আমরা জুম আউট করি তাহলে আমরা পাবো এই যে আলজেরিয়া। আচ্ছা, এখন আমরা ইউরোপে চলে যাই। ইউরোপে, ইউরোপ কতটুকু? এই যে অংশটুকু মিলে ইউরোপ। ইউরোপ হচ্ছে আসলে এই যে অংশটুকু, এই যে এই অংশটুকু মিলে ইউরোপ। তো এই ইউরোপের ভিতরে আমরা এই যে ইতালিতে ঢুকে যাব এখন। ইতালি, ইতালির ভিতরে ছোট দেশটা আগে দেখে আসি, কারণ বড় দেশ হচ্ছে রাশিয়া আমরা জানি। তো ছোট দেশটা এই যে ইতালির ভিতরে চলে যাব, ইতালির রোম শহরের ভিতরে। দেখুন আমরা এই যে ইতালির ভিতরে ঢুকে আরো একদম রোম শহরের ভিতরে, মানে একটা ঢাকার ভিতরে একটা অঞ্চল ধরেন স্বাধীন হয়ে গেছে এরকম। এই যে রোম শহরটা দেখতেছেন না, এর ভিতরে, এই রোমের ভিতরে গিয়া দেখবেন আপনার ভ্যাটিকান সিটিটা পাবেন। এই যে রোম, আমরা এই যে রোমের অংশ দেখছেন কতটুকু, এই রুমটা হচ্ছে আপনি একটু এইখান থেকে দেখার চেষ্টা করেন। এই যে দেখুন রুম হচ্ছে যে এইখানে ওভারল্যাপ করা আছে বা এই যে ব্রাউন বাউন্ডারি দেওয়া আছে, এইটুকু শহর হচ্ছে কি রুম। এই যে এইখানে দাগ দেওয়া আছে দেখুন, এইটুকু শহর হচ্ছে রুম। এই রুমের ভিতরে গিয়ে দেখবেন আপনি সেই আপনার হচ্ছে রাষ্ট্রটা দেখতেছেন। এই রুমের ভিতরে যদি আপনি যান, এই রুমের ভিতরে গেলে আপনি হচ্ছে দেখুন এই যে রুমের ভিতরে দেখুন একদম ছোট, একবারে ছোট একটা, জাস্ট একটা শহর। এক এক মাথা থেকে আরেক মাথা যাইতে গেলে, হাইটে গেলে হয়তো আপনার 1 ঘন্টা সময় লাগবে হাইস্ট। এইটাই হচ্ছে ভ্যাটিকান সিটি। তাহলে এই রাষ্ট্রটাই ছিদ্রায়িত রাষ্ট্র। দেখুন একটা ইতালি শহরের ভিতরে তারা হচ্ছে, একটা শহরের ভিতরে তারা স্বাধীন হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে ভ্যাটিকান সিটি। তো এইখানে আরেকটা দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্রের ভিতরে, মানে ছিদ্রায়িত রাষ্ট্রের ভিতরে যদি ছিটমহল রাষ্ট্র চিন্তা করি তাহলে সেটা কি সান মেরিনো। এই সান মেরিনো কোথায়? আমি যদি আরেকটু জুম আউট করি তাহলে আপনি দেখতে পাবেন এই সান মেরিনোটা। আমি বলেছিলাম একটা হচ্ছে এই যে পয়েন্টটা, আরেকটা হচ্ছে এই যে সান মেরিনো। এই যে দেখুন এই জায়গায় কি সান মেরিনো আছে, এই সান মেরিনোটা এইদিকে। আপনি ক্লিয়ার? সান মেরিনো এবং রুম দুইটা জিনিস ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হওয়ার কথা, এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না। আচ্ছা, এই দুইটা জিনিস আমরা দেখলাম। তো আমাদের 3টা মহাদেশ দেখা শেষ। এখন যদি আমরা আহ, এই যে আমেরিকার দিকে চলে যাই, আমেরিকার সবচেয়ে বড় হচ্ছে কানাডা এবং সবচেয়ে ছোট বেন্টি, এই যে সেন্ট কিটস এন্ড বেন্টিকটস, এই যে এইদিকে এইখানে পাবো। আমরা একটু জুম আউট করি তাহলে হচ্ছে আমরা একটু জুম ইন করি তাহলে আমরা পাবো এই যে সেন্ট কিটস এন্ড, এই যে এইখানেই আমরা পাবো। এটাও অনেকটা ছোট। আচ্ছা, আমি যে আরেকটু জুম করলে আমরা দেখতে পাবো আশা করি। আমি যদি একটু সার্চ দিয়ে ফেলি তাহলে আপনি আরেকটু ক্লিয়ারলি এরিয়াটাই ম্যাপ করে দেখতে পারবেন। সেন্ট কিটস এন্ড নেভিস, এই যে এই যে এই অঞ্চলটা, এই যে দেখুন এই অঞ্চলটাকে বলা হচ্ছে কি একটা একটা দ্বীপ বলা যায়। এই যে এইখানে এই যে সেন্ট কিটস এন্ড নেভিস এই জায়গাটুকু দেখুন, আমি জুম আউট করতেছি আপনি তাহলে বুঝতে পারবেন, ওই যে রেড কালারটা চলে আসবে। এই যে দেখুন এইটুকু। তো এই যে এইটুকু হচ্ছে মূলত উত্তর আমেরিকা, এইটুকু হচ্ছে উত্তর আমেরিকা, আর এইটুকু হচ্ছে কি দক্ষিণ আমেরিকা। তো এই যে এইখানে সেন্ট কিটস আর এইখানে হচ্ছে কি কানাডা। তাহলে এই জায়গাটুকু আমরা ক্লিয়ার কিনা, সেন্ট কিটস এবং কানাডা? তাহলে আশা করি এই জায়গাটাও আমরা এখন ক্লিয়ার হয়ে যেতে পারবো। ওকে,
তাহলে এখন আমরা চলে যাই এই যে ব্রাজিলের এইখানে, অর্থাৎ দক্ষিণ আমেরিকায় যে রাষ্ট্রগুলো ছিল এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? এই যে ব্রাজিল। আর এই যে ব্রাজিলের এই অংশটাই হচ্ছে সুরিনাম। এটা যদি আমরা একটু জুম করি তাহলে আমরা দেখতে পাবো সুরিনাম। ব্রাজিলের একদম উপরের অংশটাই হচ্ছে কি? সুরিনাম। এই যে দেখি আমরা এদিকে যাই উপরে, এই যে সুরিনাম, এই যে সুরিনাম দেখুন আমরা দেখে ফেলেছি। আচ্ছা, আমরা এখন অস্ট্রেলিয়া মহাদেশে চলে যাব এবং ওশেনিয়া এবং নাইরু এটা দেখব। আমরা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে চলে যাই। অস্ট্রেলিয়া মহাদেশে চলে যাব এবং ওই জায়গা থেকে আমরা কি দেখব এখন? ওশেনিয়া, মানে হচ্ছে ওশেনিয়াও বলা যায়, অস্ট্রেলিয়া মহাদেশও বলা যায়। এই জায়গাটাতে আমরা দেখব নাউরু এবং হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এই যে এটা হচ্ছে টোটাল অস্ট্রেলিয়ার মহাদেশ, অস্ট্রেলিয়ায় বেশি। আরেকটা হচ্ছে আমরা যদি নাউরু দেখি, নাউরু তো সার্চ করে দেখে ফেলি, একদম ভিতরে নিচে চলে আসবে। এই যে এইটুকু হচ্ছে নাউরু। এই নাউরু হচ্ছে কি সবচেয়ে ছোট, অস্ট্রেলিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে নাউরু। আপনি এই যে এইখানে সার্চ করলে এইখানে দেখতে পারবেন, এই যে উপরের দিকে অস্ট্রেলিয়ার একদম উপরের দিকে এইখানে আছে কি? নাউরু মহাদেশ। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার, তাই না? আমরা এইটুকু ক্লিয়ার। যাই হোক, আজকের ক্লাসে আমরা আর তেমন বেশি একটা দেখবো না। আমাদের যেই আরটুকু মূলত মেইন পড়াশোনা ছিল, আমরা যদি একটু স্লাইডে আবার যাই তাহলে হচ্ছে আমরা এই জায়গা থেকে একটু দেখতে পারবো যে আমাদের মেইন যে তথ্যগুলো ছিল এইখান থেকে আমাদের মেইন উদ্দেশ্য ছিল এই পুরো স্লাইডটা পড়া, কিন্তু আমরা স্লাইড পুরাটুকু পড়ি নাই। আমরা পড়ছি কি এই যে অর্ধেকটুকু, এই অর্ধেকটুকু থেকে একটা এমসিকিউ আপনি পাইতে পারেন আশা করি। এই অর্ধেকটুকু আমরা পড়েছি। এই অর্ধেকটুকুর মধ্যে এই যে দেখুন এশিয়া মহাদেশে দেশ কয়টা রয়েছে? এখানে 48 হবে। ইউরোপে 48টা, আফ্রিকাতে 54, উত্তর আমেরিকা 23, দক্ষিণ আমেরিকা 12, ওশেনিয়া 14, এইখানে 195। এই স্বাধীনতা জাতিসংঘ দেশ দুইটা স্বাধীনতার পায় নাই, স্বীকৃতি পায় নাই। তো এই দুইটাই হচ্ছে মূলত তারা ইউরোপে দিয়ে দিয়েছে। তো এইখানে হচ্ছে 193 বলেছে এইখানে। তো আয়তনে হচ্ছে সবচেয়ে বড় চীন, রাশিয়ান। এইখানে আমরা এইগুলাই দেখেছি, মালদ্বীপ, ভ্যাটিকান সিটি, সিসেলিস, সেন্ট কিটস, সুরিনাম, নাউরু। তারপরে হচ্ছে আমরা এই যে এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, আমরা এটা কোন একটা ক্লাসে দেখবো আবার। এইখানে এই যে মাউন্ট এভারেস্ট, তারপর হচ্ছে কিলিমানজারো, এইগুলো হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থানগুলো। এই জিনিসগুলো আমরা পরবর্তী কোন একটা ক্লাসে দেখব। আজকের ক্লাসে আমরা জাস্ট এইটুকুই দেখলাম, কন্টিনেন্ট এবং মহাসাগর, সাগরগুলো, এবং পরবর্তীতে আমরা এগুলা কিভাবে মুখস্থ করতে হয় সেই টেকনিকগুলো দেখব, মনে রাখা যায় কিভাবে সেই টেকনিকগুলো দেখব। আসলে এক ক্লাসে ম্যাপ আমাদের শেষ হবে না, আমাদের টোটাল 8 থেকে 10টা ক্লাস লাগে পুরো ম্যাপ শেষ করতে। তাহলে আমরা 8 থেকে 10টা ক্লাস যদি ম্যাপ শেষ করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য আন্তর্জাতিক রাজনীতি বোঝা একদম ইজি হয়ে যায়। আন্তর্জাতিক রাজনীতি বোঝা একদম ইজি হয়ে যায়। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা যারা ক্লাস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে একটা কথা এই কোর্সে বলে দেই যে আমার টোটাল চাকরির একটা প্রস্তুতির একটা টোটাল কোর্স রয়েছে এবং একদম বেসিক কোর্স, যারা একদমই নতুন চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য, যে একদম বেসিক কোর্স, একদম বেসিক থেকে শুরু হবে। এইখানে টোটালি সব ধরনের চাকরি, মানে এখানে যদিও 11 থেকে 20তম গ্রেডের 35টি চাকরির কথা বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সব ধরনের চাকরির আপনার বিসিএস, ব্যাংক, তারপরে হচ্ছে এনটিসিআরসিএ অর্থাৎ শিক্ষক নিবন্ধন, মানে যাবতীয় কিছু আপনার যত চাকরি রয়েছে একদম বেসিক থেকে যেহেতু পড়ানো হবে, সবই পড়ানো হবে, কোনো কিছুই বাদ দেওয়া হবে না। বাংলার 2টা পার্টই পড়ানো হবে, বাংলা ব্যাকরণ এবং হচ্ছে বাংলা সাহিত্য। ইংরেজিরও 2টা পার্ট পড়ানো হবে, ইংরেজি ব্যাকরণ এবং ইংরেজি সাহিত্য। তো মূলত বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, গণিত, তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞানের সবগুলা পার্ট, আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলী, ভূগোল, তারপর হচ্ছে নৈতিকতা, সবকিছুই পড়ানো হবে এবং সবকিছু আমিই পড়াবো এবং স্লাইডেই ক্লাস নিব। তো এই স্লাইডে ক্লাস নিলেও অনেকটা হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাস হবে। কোনো প্রবলেম হলে আমার গ্রুপ রয়েছে, সেখানে সলভ করার সুযোগ রয়েছে, ইন্ডিভিজুয়ালি মেসেজ দেওয়ার সুযোগ রয়েছে। তো যারা আমার এই কোর্সে ভর্তি হতে চান, এই কোর্সটা কিন্তু 3000 টাকা ছিল, এই কোর্স ফ্রি 3000 টাকা ছিল, বাট আজকের ক্লাস আপনারা যারা করেছেন তাদের জন্য 1500 টাকা শুধুমাত্র। এই কোর্সটা নর্মালি 3000 টাকা। আপনি যদি অন্য কোনো সময় ভর্তি হতে চান হয়তো 3000 টাকাই লাগবে, বাট আপনি যেহেতু এই ক্লাসটা করেছেন, আপনি যদি চাকরির প্রস্তুতি, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান যে কোনো চাকরির জন্য, তাহলে আপনি 1500 টাকা দিয়ে আমার এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্সে ভর্তি হওয়া একদম সহজ। আপনি জাস্ট এই নাম্বার, এই নাম্বারে হচ্ছে আপনি বিকাশ, রকেট, নগদ, জাস্ট এই একটা নাম্বার, অন্য কোনো নাম্বারে টাকা দিবেন না। আপনারা ভুল করেও অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না, জাস্ট এই একটা নাম্বারে হচ্ছে বিকাশ, রকেট, নগদ
যে কোনো জায়গা থেকে আপনি আগে টাকা পাঠিয়ে দিবেন, কোনো চিন্তার কারণ নাই, কারণ আমি চলে যাব না, আমি ক্লাস নিব আর আমার এই কোর্সটা চলমান থাকবে। যদি আপনি এই কোর্সের কিছু ক্লাস মিস করে ফেলেন কোনো প্রবলেম নাই, কারণ ক্লাসগুলো কি থাকবে, রেকর্ডেড থাকবে। এরপরেও যদি আপনার মনে হয় যে আপনি রেকর্ডেড ক্লাস করবেন না, তাহলে আপনার জন্য আরেকটা সুযোগ দিচ্ছি, নতুন কোনো কোর্স চালু হলে তখন আপনাকে কি করব, আবার এন্ট্রি দিয়ে দিব, আপনি আবার তখন জয়েন হয়ে নিতে পারবেন। তার মানে আমার কোর্সে একবার ভর্তি হলে আর ভর্তি হওয়ার দরকার পড়বে না আপনার। একবার ভর্তি হলে আপনার যত পেইড ক্লাস হবে, ফ্রি ক্লাস হবে, সব আপনি করতে পারবেন। তো এই 35টা চাকরিরই কভার হবে মোটামুটি আশা করা যায়। তো মেইন গুরুত্ব দিব বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং হচ্ছে গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই টু জেড আমরা দেখার চেষ্টা করব। তো আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান তাহলে আপনার জন্য একটা বিশাল সুযোগ রয়েছে। সব ক্লাস আমি নিব, সব ক্লাস আমি একাই নিব। তাহলে 3000 টাকার কোর্সে আপনি 50% ডিসকাউন্ট পাচ্ছেন, কারণ আপনি এই ক্লাসটা জয়েন করেছেন, যেহেতু এই ক্লাসটা দেখেছেন, এই ক্লাসটা দেখার কারণে আপনি হচ্ছে 50% ডিসকাউন্ট পাচ্ছেন। 50% মানে 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আপনি বিকাশ, রকেট বা নগদ থেকে যে কোনো নাম্বার থেকে এই নাম্বারে আপনি 1500 টাকা সেন্ড মানি করবেন, যেহেতু এটা পার্সোনাল নাম্বার, আমার একদমই একান্ত পার্সোনাল নাম্বার। তো আপনি এই নাম্বারে সেন্ড মানি করার পর আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে বা পেজেও মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ভালো হয়। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, আপনাকে আমি আমার প্রাইভেট গ্রুপে লিঙ্ক দিয়ে দেব। আপনি আমার প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে ক্লাসগুলো করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে যারা আমাকে চিনেন না তাদের জন্য আমি জাস্ট আমার একটা সংক্ষিপ্ত পরিচয় দেই, যে আমি আসলে কি করি বা হচ্ছে আমি কোথায় থেকে পড়াশোনা করেছি সেটা যদি বলি, বা আমার ইউটিউব চ্যানেল রয়েছে কিনা, আমার ফ্রি ক্লাসগুলো কোথায় দেখবেন, আমার ডেমো ক্লাসগুলো কোথায় পাবেন সেটা আমি বলি। আপনি হচ্ছে লাইভ ক্লাস করতে চাইলে মেহেদী স্যার পেজে আপনি একটা ফলো দিয়ে রাখুন, বা মেহেদী স্যার গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে নিন। আপনি যদি আমার ফ্রি লাইভ ক্লাস করতে চান, মানে আমার তো অনেকগুলো ফ্রি লাইভ ক্লাস হয়, যদিও পেইড ব্যাচ আছে, কিন্তু আমি অনেক বেশি কি করি, ফ্রি লাইভ ক্লাস নিয়ে থাকি। আমার ফ্রি লাইভ ক্লাস নিতে ভালো লাগে। তো দেখুন, এই ফ্রি লাইভ ক্লাস যদি আপনি করতে চান তাহলে এই মেহেদী স্যার পেজটাকে ফলো দিয়ে রাখুন। মেহেদী স্যার পেজে আমি কখন ফ্রি লাইভ ক্লাসে আসি তা আমি আগেই জানিয়ে দিই। আর আপনি যদি আগে থেকেই কোনো মানে একদম সিরিজ দেখতে চান, যে আমার একটা ফুল কোর্স দেখা দরকার, তাহলে এই যে বেসিক ম্যাথ বাই মেহেদী স্যার, এই চ্যানেলে চলে যাবেন। এই চ্যানেলের প্লে লিস্ট থেকে আপনি যে কোনো একটা কোর্স কমপ্লিট করে ফেলতে পারেন। এটা হচ্ছে আপনার জন্য একটা ভালো। আর যদি আপনার কোনো প্রয়োজন পড়ে, আপনার যদি কোনো জিনিসের দরকার পড়ে, তাহলে আপনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপে আমি ফ্রি পত্রিকা দিয়ে থাকি, প্রায় সময়ই পত্রিকা দিয়ে থাকি বা বিভিন্ন নোটিশ দিয়ে থাকি। আপনি যদি সেই গ্রুপে একদম ফ্রিতেই জয়েন হতে চান, সেই গ্রুপে আপনি জয়েন হতে পারবেন ফ্রিতে। সেই গ্রুপে জয়েন হতে গেলে আপনাকে টাকা দেওয়া লাগবে না। তো সেই গ্রুপে যদি জয়েন হতে চান তাহলে আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। মেসেজ দিলে আপনাকে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব এবং সেই গ্রুপে আপনি জয়েন হয়ে নিতে পারবেন। আর কোর্সে ভর্তি হলে আপনাকে একটা প্রাইভেট গ্রুপে জয়েন করে দেওয়া হবে। আমি অ্যাকচুয়ালি পড়াশোনা করেছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। সেটাও পড়াশোনা করেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমি 13 ব্যাচ, একদমই নতুন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বলা যেতে পারে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 13 ব্যাচ। তার মানে আমার সেশন হচ্ছে 2017-18। 2017-18 আমার এখনো মাস্টার্স হয়নি, মাস্টার্স করিনি। তো আমি হচ্ছে মূলত আইএলটিএস দিচ্ছি, যে মাস্টার্স হচ্ছে দেশের বাহির থেকে করার একটা ইচ্ছা রয়েছে। তো আইএলটিএস দিচ্ছি। তো আইএলটিএস দেওয়ার পাশাপাশি আমার আসলে পড়াইতে ভালো লাগে, এই জন্য মূলত একটা চাকরির চ্যানেল ছিল, সেই চ্যানেলের পারপাসে আপনাদেরকে এই ক্লাসগুলো নেওয়া। এবং আমি নিজেও আসলে অনেক বেশি পড়াশোনা করি, আমার ইন্টারেস্ট বশত এগুলো পড়তে ইচ্ছা করে। তো সেই অ্যাঙ্গেল থেকে মূলত আপনাদের এই কোর্সটা রান করা, এবং এই কোর্সে ভর্তি হলে মোটামুটি আশা করা যায় সাপোর্ট পেতে পারেন। আমার মাস্টার্স এখনো হয়নি, আমি মাস্টার্স করব, তার জন্য হচ্ছে আইএলটিএস দিচ্ছি। জাস্ট আইএলটিএস এর জন্যই আমি পড়াশোনা করতেছি। আর হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে কম্পিউটার সায়েন্স থেকে, অর্থাৎ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে। আমি মূলত সফটওয়্যার ডেভেলপার। আমি সফটওয়্যার ডেভেলপ করে থাকি, বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ আমার মোটামুটি এটাই প্যাশন বলা যেতে পারে। আমি আপনাদেরকে দেখাবো একটা সফটওয়্যার বা হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে মানে হচ্ছে আমার কিভাবে বানাই, আমি মূলত সেগুলো নিয়েই আসলে কাজ করে থাকি। এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এবং আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আমি বর্তমানে ঢাকাতে আছি, যেহেতু আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, বাট আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহ ফুলবাড়িয়াতে। আপনারা চিনেন কিনা আমি জানি না। আমি একদম গ্রামের একটা স্টুডেন্ট। গ্রামেই আমার স্কুল কলেজ, আসিম হাই স্কুল এবং শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ আমার হচ্ছে স্কুল কলেজ। আর জাস্ট এইটুকুই, আর এখানে আসলে তেমন পরিচয় দেওয়ার কিছু নাই। তারপর হচ্ছে আপনারা যারা ইন্টারেস্ট বশত আমার কোর্সে না জেনে ভর্তি হবেন, তাদের জন্যই মূলত আমার এই পরিচয়টা দেওয়া। তবে আপনাদেরকে আমি
আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখাই, যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে কখনো যান তাহলে এই যেটা বেসিক ম্যাথ বাই মেহেদী স্যার, এই চ্যানেলের আপনার প্লে লিস্ট থেকে অসংখ্য প্লে লিস্ট রয়েছে, আপনি যে কোনো একটা প্লে লিস্ট এইখান থেকে দেখুন, অসংখ্য প্লে লিস্ট রয়েছে, আপনি যে কোনো একটা প্লে লিস্ট, আপনি যদি গণিত খুব কম পারেন তাহলে আমি সাজেস্ট করব আপনি এই যে বীজগণিতের যে প্লে লিস্টটা রয়েছে 30টা ভিডিও দেখুন, এইখানে বীজগণিতের প্লে লিস্টটা আপনি আগে দেখে ফেলুন, আপনি যদি গণিত খুবই কম পারেন। এরপরে আপনার যদি মনে হয় যে আপনি হচ্ছে মানে লিখিত প্রিপারেশন নেবেন, তাহলে এই যে সেলফ প্রিপারেশন লিখেন, এইখানে 35টা ভিডিও রয়েছে, সেটা একটু দেখে ফেলুন। এরপরে যদি আপনার মনে হয় যে আপনি মানে আপনার ছোট ভাইটাই যদি থাকে যারা ক্লাস 9-10-এ পড়ে, তাদেরকে যদি কোনো চ্যানেল সাজেস্ট করতে চান এটা করতে পারেন। এইখানে অ্যাডমিশনের ভিডিও রয়েছে, ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে অন্তরীকরণ, যোগজীকরণ, এইচএসসি অ্যাডমিশনের। যারা টিউশন করান তারাও হচ্ছে এই ভিডিওগুলো দেখে আপাতত কিছু হলেও হেল্প হতে পারে। এই যে পরিসংখ্যান, ধারা, এই বিষয়গুলো কনফিউজড দূর করার জন্য আপনার এই চ্যানেলটা মোটামুটি ভালো একটা রেসপন্স হতে পারে। আপনি কি করবেন, ফেসবুক বা ইউটিউবে মেহেদী স্যার লিখে সার্চ দিবেন। ফেসবুকে সার্চ দিলে আমার পেজটা পেয়ে যাবেন, মেহেদী স্যার লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এই পেজটা পেয়ে যাবেন। এই পেজটা একটু ফলো করে রাখবেন। আপনি যদি ফেসবুকে হচ্ছে যান, মেহেদী স্যার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর হচ্ছে আমার একটা ওয়েবসাইট রয়েছে, এটা আমি মেক করেছি, যদিও আমি আসলে টাইম পাই না এগুলা করার, যেহেতু সফটওয়্যার ডেভেলপার হিসেবে। এইগুলো হচ্ছে একদম সিম্পল একটা ওয়েবসাইট, আপনারা এইখান থেকেও ঘুরে আসতে পারেন, এটা আসলে তেমন কোনো কাজের না। তো এইখানে আমি পরবর্তীতে আপডেট করব আপনাদের জন্য। তো আপনারা যারা আমার হচ্ছে কোর্সে ভর্তি হতে চান তাহলে তারা এখনই ভর্তি হয়ে নিয়েন, দেরি করিয়েন না। কারণ হচ্ছে আমরা ম্যাপ যখন শিখে ফেলতে পারবো, শুধু বাংলাদেশের ম্যাপ না, আমরা যে কোনো ম্যাপ যখন ভালোভাবে শিখে ফেলতে পারবো, সেটা আন্তর্জাতিক হোক, বাংলাদেশ হোক, যে কোনো ম্যাপ যখন আমরা শিখে ফেলবো ভালোভাবে, তখন আমাদের জন্য আসলে মূলত পড়াশোনাটা একদম ইজি হয়ে যাবে। তো আমাদের মেইন টার্গেট থাকবে ম্যাপটাকে ভালোভাবে আয়ত্ত করা, এবং ম্যাপ যখন আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবো বাকি সাবজেক্টগুলো কোনো ব্যাপার না। আমরা হচ্ছে বাংলার ক্ষেত্রে কিভাবে মুখস্থ করতে হয়, কি টেকনিক দিয়ে মুখস্থ করতে হয়, সেগুলো আমরা মুখস্থ করবো। আর আপনারা যদি আমার ফ্রি লাইভ ক্লাস করতে চান তাহলে সবসময় আপনারা মঙ্গলবারটাকে সিলেক্ট করে নেবেন। মঙ্গলবারে আমি দেখবেন পোস্ট করে থাকি ফ্রি লাইভ ক্লাসের জন্য। এই ফ্রি লাইভ ক্লাস ম্যাক্সিমাম টাইমে আমি হচ্ছে মঙ্গলবারে নিয়ে থাকি। মঙ্গলবারটাকে আমি ফ্রি লাইভ ক্লাস একদিনই হয় মূলত। তো এই ফ্রি লাইভ ক্লাসগুলো আপনারা করতে পারেন চাইলে। আর হচ্ছে পেইড কোর্স মোটামুটি সপ্তাহে 4 দিনের মতন ক্লাস হবে, সপ্তাহে 4 দিন, এবং হচ্ছে প্রায় 6 মাসের মতন ক্লাস হবে, এবং কোনো দিন 2টা ক্লাসও হতে পারে। টোটাল 120টা ক্লাস লাগতে পারে আমাদের এই পুরো কোর্সটা শেষ করতে, 120টা ক্লাসের মতন লাগতে পারে। তো কম বেশি হতে পারে, 120 প্লাস মাইনাস হতে পারে। তো আমাদের এই টাইমের ভিতরে আমরা কি করব, আমাদের পুরো কোর্সটা কমপ্লিট করে ফেলবো। তো যারা কোর্সে ভর্তি হতে ইন্টারেস্টেড তারা অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন, ফেসবুক পেজে মেসেজ দিলেও হবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে রয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমার যে কোনো আরেকটি ক্লাস করার আমন্ত্রণ রইল, অথবা আপনি আমার হচ্ছে বেসিক ম্যাথ বাই মেহেদী স্যার, আপনি জাস্ট ইউটিউবে গিয়ে মেহেদী স্যার লিখে সার্চ দিন, তাহলেই আপনি আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আপনি জাস্ট ইউটিউবে মেহেদী স্যার লিখে সার্চ দিবেন, তাহলেই চ্যানেলটা পেয়ে যাবেন। মেহেদী স্যারের স্পেলিংটা একটু ঠিক রাখবেন, MEACDI। তো এই মেহেদী স্যার লিখে সার্চ দিলে আপনি আমার চ্যানেলটা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও যে কোনো একটা ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আমার দৃঢ় বিশ্বাস, আপনি যদি পরিশ্রমী হন তাহলে আপনি বিজয়ী হবেন। তবে শুধু পরিশ্রমী হলেই হবে না, আপনাকে বিজয়ী হতে হবে। বিজয়ী হওয়ার জন্য নির্দিষ্ট একটা টেকনিকে যেতে হবে। একটা টেকনিকে যদি আপনি আগাতে থাকেন, একটা মেন্টরসের সান্নিধ্যে যদি থাকেন, তাহলে আপনি খুব সহজেই আপনি সাকসেস হতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।